তো আমার কাছে মনে হচ্ছিল যে রেল শিকের মধ্যখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে, ২ দিকে রেলের যে আওয়াজটা হয়, যে সংঘর্ষ হয়, আমার কাছে মনে হচ্ছিল এই ধরনের কিছু আমার ২ দিকে গুলি যাচ্ছে, ২ দিকে গুলি যাচ্ছে। তো আমি রাস্তায় বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে রাস্তায় শুয়ে যাই। শুয়ে গিয়ে রাস্তার দিকে প্রায় আমি শুয়ে প্রায় ১০০ থেকে ১৫০ ফিট আমি অতিক্রম করি। করার কারণে যে আপনারা দেখবেন ৭ নম্বরের যে ওভারব্রিজের পরে ৭ নম্বরের যে রাস্তাটা, গলিটা, এই গলি দিয়ে আমি ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে আমি শুনতে পাই একটু পরে আমার কাছে ফোন আসে ১০ মিনিট পরে যে আমাদের শাকিল গুলিবিদ্ধ হইছে। আমার ইউনিভার্সিটি একজন বলে শাকিল গুলিবিদ্ধ হয়েছে। তা আমি ভাবলাম হয়তোবা রাবার বুলেট কিছু একটা হবে। আমি তাকে বললাম যে, "কি করা যায়?" আমি বললাম যে, "ইবনে সিনা নিয়ে আসেন।" যেহেতু ইবনে সিনা পরিচিত আছে। তো ইবনে সিনা গিয়ে দেখি যে আসলে ওই সে অ্যা ইলেকট্রিক গুলি ছিল যে মানে বড় ধরনের গুলি ছিল। AK-74 এর গুলি ছিল। সেটা ইবনে সিনার লজিস্টিক সাপোর্ট না থাকার কারণে সেখানে চিকিৎসা দেওয়া সম্ভব না। তা আসলে আমি হতাশ হয়ে যাই। তখন শাকিলকে নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি, যেটা উত্তরাতে জমজম টাওয়ারের পাশে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আসি মেডিকেলে। আইসা যখন আমি তাকে থিয়েটার রুমে নিয়ে যাই হসপিটালে। তো অপেক্ষা করতেছিলাম যে আসলে শাকিলের কি হয় বা কি হয় না। তখন আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে শাকিল সুস্থ হবে বা ফিরে আসবে। কিন্তু ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট যখন হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি আসলে শাকিলের কোনো খবর আমি পাচ্ছিলাম না। তখন তাদের যে শিক্ষানবিশ ডক্টর ছিল, একজন আপু ছিল। তাকে আমি বুঝিয়ে বললাম যে, "আপু, শাকিল আমার ছোট ভাই, একটু বলেন কি অবস্থা? আমি একটু জানতে চাই। আমি ডুববো না, প্রকাশ করব না। আপনি একটু বলেন। আমি আসলে নিতে পারতেছি না। বিষয়টা আমার প্রতি হচ্ছে না। আপনি একটু বলেন।" তিনি বললেন, "ঠিক আছে ভাই, আমি একটু দেখে আসি।" উনি রুমে দেখলো। অলরেডি এর ভিতরে শাকিল শহীদ হয়ে যায় আরকি। আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে ইসলামপন্থীদের ভূমিকা ও স্মৃতিচারণ নিয়ে আজকের অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সরাসরি যারা এই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন এবং সশরীরে উপস্থিত ছিলেন এই আন্দোলনে। একজনের নাম হচ্ছে আসাদুজ্জামান জনি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। আমাদের সাথে আরেকজন অতিথি হিসেবে আছেন মুফতি মাওলানা জুবাইর ফরিদ, মুহতামিম মাদ্রাসাতুস সুফা, যাত্রাবাড়ী। হেফাজতে ইসলামের পল্টন জোনের নেতা। আমি প্রথমেই আপনাদেরকে আজকে আমাকে সময় দেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছ থেকে আমি জানি আপনারা জুলাই গণঅভ্যুত্থানে আপনারা সরাসরি সশরীরে উপস্থিত ছিলেন এবং স্বচক্ষে দেখেছেন, নিজেরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমরা যে এই আন্দোলনে আলেমদের অনেক ভূমিকা ছিল। কিন্তু আলেমদেরকে আমাদের মনে হচ্ছে আলেমদেরকে কেন জানি একটু এড়িয়ে চলা হচ্ছে। তো আমি যে জিনিসটা উপলব্ধি করছি সেটা হলো যে আলেমদেরকে যে পরিমাণ সংশ্লিষ্ট ছিল এই আলোচনাগুলো এই এই অনলাইন জগতে হওয়া দরকার এবং জনগণের কাছাকাছি পর্যন্ত এই আলোচনাগুলো নিয়ে যাওয়া দরকার। এই অবদানটা যেন আমরা স্মরণীয় করে রাখতে পারি। এজন্য আজকের এই আয়োজন। প্রথমে আমি মাওলানা জুবাইর ফরিদের কাছে যাব। উনি যাত্রাবাড়ী এলাকায় ছিলেন। আমরা জানি ৫ই অগাস্ট যাত্রাবাড়ী এলাকায় সবচেয়ে বেশি অ্যা মারামারি হইছে, আন্দোলন হইছে, হতাহত হইছে। উনি সেখানে ছিলেন, আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সশরীরে উপস্থিত ছিলেন। আমি মাওলানা জুবাইর ফরিদের কাছে সেদিনের কিছু স্মৃতিচারণ শুনতে চাবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি। জুলাই অভ্যুত্থানে ইসলামপন্থীদের ভূমিকা যেহেতু শীর্ষক আলোচনা। তো প্রথমেই যখন জুলাই অভ্যুত্থান এই আন্দোলনটা শুরু হয়, আন্দোলনের ১ম ছিল, ধাপটা ছিল বা ১ম তাদের দাবি ছিল যে কোটা সংস্কার। এই আ বিগত যে সরকার, সেই সরকার এই কোটা একটা পদ্ধতি রাখছিল যে কোটা পদ্ধতিতে চাকরিতে যাবে, কোটা পদ্ধতিতে ভর্তি হবে। এগুলোর বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন শুরু করছিল। সেই আন্দোলনের শুরুতেই আমরা যারা সচেতন নাগরিক কিংবা ধর্মীয় জনগোষ্ঠী আছি, আমরা তাদের যৌক্তিক দাবিকে সমর্থন করেছি। এমনকি আমাদের বিবৃতি আছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে যে ছাত্রদের যৌক্তিক দাবি সরকার যেন মেনে নেয়। তো ১ম ধাপে কোটা আন্দোলনের সরকার তাদেরকে দমন-পীড়ন করছে। দমন-পীড়নের এক পর্যায়ে তারা ৯ দফা দাবি দিছিল। ৯ দফা দাবি সরকার কোনোভাবেই মানবে না। সারা দেশে
যখন আন্দোলনের গণজোয়ার তৈরি হয়েছে, আন্দোলনের সেই আন্দোলনকে বিগত সরকারের প্রধান শেখ হাসিনা টিটকারি করে এই আন্দোলনকারীদেরকে রাজাকার বলার পরে হঠাৎ করেই রাত্রে রাজাকার, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার বলে সবাই নেমে আসে রাত্রেবেলায়। ওই আন্দোলনে যখন দমন পীড়ন হওয়ার পরে সারা দেশে মোটামুটি নিশ্চুপ, দ্বিতীয় দফার যখন আন্দোলন শুরু হয়, দ্বিতীয় দফার আন্দোলনের দিকে আমি যাত্রাবাড়িতে আসি। এর আগের সময়টাতে আমি যাত্রাবাড়িতে ছিলাম না। যাই হোক, কিন্তু আমার পরিবার এবং আমার ছোট একটা সন্তান আছে, ১ বছর বয়সী তখন ছিল সে। তো এই সন্তান যাত্রাবাড়িতেই ছিল। আমার সবথেকে বড় কষ্টদায়ক বিষয় ছিল সেটা। যাই হোক, তো দ্বিতীয় দফার আন্দোলন যখন শুরু হয়, আমরা যাত্রাবাড়ি থেকে তখন তো গতানুগতিক বিভিন্ন প্রোগ্রাম ছিল। ৩ তারিখ শহীদ মিনার, ৪ তারিখ শাহবাগে এবং ৫ তারিখ, ৬ তারিখও শাহবাগে আন্দোলন ডাকা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা একদিন এগিয়ে নিয়ে আসা হয়। তো ৩ তারিখে আমরা শহীদ মিনারে গেছিলাম। শহীদ মিনারে আন্দোলন শেষে আমরা ফিরে আসছি। ৪ তারিখও ইসলামিক দলগুলোর প্রোগ্রাম ছিল। বিশেষ করে সকালবেলা ১২টার সময় জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ মিছিল ছিল বায়তুল মোকাররম উত্তর গেটে। আমরা প্রায় ১০টার দিকেই বায়তুল মোকাররম পৌঁছে যাই এবং বায়তুল মোকাররম মসজিদের বারান্দায় আমরা শুয়েছিলাম। তখন যুবলীগের কেন্দ্রীয় সভাপতি মইনুল হোসেন নিখিল, তার নেতৃত্বে তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বন্দুক সহ এবং শটগান, আরো বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে, সাউন্ড গ্রেনেড সহ এরা পল্টন মোড়ে আসে, মিছিল করে। পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট, উত্তর গেট, সব গেটের দিকেই এরা আসে এবং এমনকি বায়তুল মোকাররম উত্তর গেটের দিকেও এরা ফায়ার করে। আমরা তখন মসজিদের ভেতরেই ছিলাম। তো একটা রিস্কি মুহূর্ত ছিল, নেতাকর্মীরা অনেক কম উপস্থিতি ছিল। আমরা সেখানে সমাবেশ করি। সমাবেশের পর মিছিল নিয়ে আমরা বের হইতে পারিনি। তো এর পর জোহরের নামাজের পরে ছিল সমমনা ইসলামিক দলসমূহ, বিশেষ করে ইসলামী ঐক্যজোট, ফেসিবাদ বিরোধী যে অংশটা, তারা খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং নেজামে ইসলাম পার্টি, সব দলেরই মোটামুটি, জমিয়তুল উলামা ইসলাম সবারই মোটামুটি অংশগ্রহণ ছিল। সবার উপস্থিতিতে আমরা জোহরের নামাজ আদায় করি। জোহরের নামাজের পর আমরা যখন বেরোবো, আমরা মসজিদ থেকে বের হইতে পারছিলাম না। মসজিদের বাহিরে ওই যে মিছিলের যে বাহিনীটা এবং কিছু টোকাই ছিল ছাত্রদের পক্ষে, কিছু টোকাই ছিল এই আওয়ামী লীগদের এদের সাথে। যাই হোক, দেশের কোনো উপস্থিতি ছিল না। আমরা সেখানে আবার সমাবেশ করি। সমাবেশ করার পর মিছিল নিয়ে বের হইতে আমরা পারিনি। যাই হোক, তো এখান থেকে আমরা বিভিন্ন সরু পথে, গলি পথে আমি এবং ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মুফতি সাকি ভাই, এহতেশামুল হক সাকি, আমরা চলে যাই শাহবাগে। শাহবাগে যাওয়ার পর সেখানে আমরা ইসলামিক আরেকটা দল, বিশেষ এই জামাতে ইসলামীর অনেক ভাইদের সাথে সাক্ষাৎ করি। তাদের অনেকে আমাদের পরিচিত। সেখানেও ইসলামিক অন্যান্য দলেরও সরব উপস্থিতি ছিল। বিশেষ করে অনেকে মাওলানা মামুনুল হকের নামে অনেক অপপ্রচার করেন। সেদিন শাহবাগে মাওলানা মামুনুল হকের ছেলে জিমামুল হকেরও উপস্থিতি আমরা দেখেছি এবং তার সাথে সেখানে আমার সাক্ষাৎ হয়েছে। এই তারপর আমরা যেতে সময় মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই, উনাকেও বিশাল মিছিল নিয়ে যেতে দেখেছি। ওনার মিছিলের ব্যাপক উপস্থিতি ছিল এখানে। উনি যখন মিছিল নিয়ে যায়, তখন আর আওয়ামী লীগ তাদেরকে বাধা দেওয়ার মতো সাহস করতে পারেনি, তাদের এত বৃহৎ জনসংখ্যার কারণে। সংক্ষিপ্ত আকারে এতটুকুই। আর ৫ তারিখের কথা যদি বলি, ৫ তারিখে তো আমাদের কোন ইসলামিক দলগুলার দলীয়ভাবে প্রোগ্রাম ছিল না। হেফাজতে ইসলাম বলে দিয়েছে যে আপনারা ৫ই মের প্রতিশোধ ৫ই আগস্টে নিয়ে নেন। এটা ছিল হেফাজতে ইসলামের অফিসিয়াল বক্তব্য। এই বক্তব্যের কারণে হেফাজতে ইসলাম এবং দেশের ইসলামিক জনগোষ্ঠী সবাই সেদিন নেমে পড়ছিল। ৫ই আগস্টের জি। ঘটনাটা একটু পরে শুনতে চাইবো। আমরা হ্যাঁ। আসাদুজ্জামান জনির কাছে জানতে চাইবো, ওনার কাছে যাব। আমি দেখছি আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে গণভবন এবং সংসদ ভবনে গিয়েও আপনি আন্দোলনে অংশগ্রহণ করছিলেন এবং সংসদ ভবন দখল করার ক্ষেত্রে আপনার ভূমিকা ছিল এবং আপনি সেখানে গেছেন। ফেসবুকে আপনার সেই ফটো এবং ভিডিও আমরা দেখছি। এই অভিজ্ঞতা থেকে এই কাহিনীগুলো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, আসাদুজ্জামান জনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমার সহ-আলোচক এবং সঞ্চালক সবাইকে। যারা দেখবেন সবার প্রতি শুভেচ্ছা। ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম। আসলে যদি শেয়ার করি, অনেক অভিজ্ঞতা, অনেক তিক্ততা, অনেক আশঙ্কা, অনেক অজানা, অনেক কিছু ছিল।
সবশেষে আল্লাহর বিজয়, সেটার জন্য আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে ভাই, এই যে বিপ্লবটা হলো বা গণঅভ্যুত্থান আমরা যাই বলি, সেটা এজ এ মিরাকল, আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক বিষয় ছিল। আর এই অলৌকিকতার মধ্যে এই বিপ্লবের মধ্যে সবচেয়ে বেশি যাদের অবদান ছিল আলেম উলামা। আমি দেখেছি মাঠ থেকে আলেম উলামা কিভাবে আমাদের জন্য দোয়া করেছেন। বিশেষ করে আমি আসবো ভূমিকাতে, তার আগে আমি একটু রিলিজ ভূমিকা দিয়ে দিই। আসলে যখন আমরা কোথায় স্থান পাই না, আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি আমার বিষয়টা বলি। আমার ক্যাম্পাসে অনেক শহীদ হলো। 18 তারিখ যখন আমার ক্যাম্পাসে আমার জুনিয়র 2 জন শহীদ হয়, তাদের জানাজা পড়ার পরে পুলিশ কিন্তু আমাদের বাসায় চলে আসে। আমরা কোথায় থাকবো, থাকার মতো আমাদের জায়গা ছিল না। সর্বশেষ আমি সেদিন রাতে এক মসজিদে গিয়ে থাকি। ইমাম সাহেবের কাছে বলি যে, "ইমাম সাহেব আসলে তো থাকার কোনো জায়গা হচ্ছে না।" ইমাম সাহেব আমাকে বললেন, "আসেন।" উনি উনার সিটটা আমাকে দিয়ে উনি সিট ছেড়ে দিলেন এবং উনি নিচে শুয়ে পড়লেন। আমাকে বললেন, "ভাই আপনি উপরে আসুন। আপনারা অনেক বেশি করেছেন এই মানুষের জন্য, জাতির জন্য। আপনারা উপরে আসুন। আমি নিচে শুবো।" আমি বললাম, "না ভাই, এটা আসলে কখনো সম্ভব না।" আমি শত জোরাজুরি করার পরে উনাকে আমি আসলে খাটে আনতে পারি নাই। আমাকে সর্বশেষ কাটে থাকতে হলো। যে এ ধরনের প্রত্যেকটা মুহূর্তে আলেমদের অবদান আছে, যেটা আসলে আমরা আমাদের লুকায়িত রয়েছে এবং যেটা আসলে জাতির সামনে আসে না। আমরা অস্বীকার করি, তবে আসলে আমরা কৃতজ্ঞ জাতি হিসেবে থাকতে পারবো না। এই আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গায় আলেমদের স্বতঃস্ফূর্ত এবং সর্বোচ্চ ভূমিকা ছিল। সেটা বলে আমি শুরু করতে যাচ্ছি। বিশেষ করে আমরা তো দেশবাসী মানুষ, আমরা সবাই জানি যে আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন নামে শুরু হয়েছিল। বিশেষ করে ঢাকা ভার্সিটি থেকে ১ম এ শুরু হয়। তারপরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে সেটার প্রাদুর্ভাব ছিল ১ম দিকে। যখন আস্তে, আস্তে সেটার বিস্তৃতি লাভ করে এবং সেটা এক পর্যায়ে একটা ভায়োলেন্স এর রূপ নেয় এবং সে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি গুলাতে সর্বশেষ যখন আন্দোলনটা চূড়ান্ত মাত্রায় পৌঁছায় ১৫ তারিখ জুনের জুলাই ১৫ তারিখে ঢাকা ইউনিভার্সিটি যখন প্রচন্ড মারামারি হয় তাদের সাথে পুলিশ এবং স্থানীয় গুন্ডা যাদেরকে আমরা ফ্যাসিবাদ বলি, তখন তাদের হলগুলা বন্ধ করে দেওয়া হয়। আর ১৬ তারিখে চূড়ান্তভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে প্রচন্ড লেভেলের মারামারি করা হয়, গুলি করা হয় এবং ১৬ তারিখে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে বন্ধ করে দেওয়া হয়। এবং হলগুলা বন্ধ করে দেওয়ার কারণে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কয়েকজন ভাই আমাদের কাছে আসছিলেন যে, "ভাই আসলে আমাদের তো ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে গেছে। আর বিশেষ করে আমরা সরকারি ইউনিভার্সিটিতে পড়ার জন্য আমরা আসলে মেস-টেসে আমরা থেকে অভ্যস্ত না। আমরা হলেই থাকি সবসময়। যেহেতু আমার হলগুলো বন্ধ হয়ে গেছে, এখন এই মুহূর্তে সংকট অবস্থা আমরা কোথায় থাকবো?" তা আমার সাধ্য অনুযায়ী আমি আমার বাসাতে ৩-৪ জনকে নিয়ে আসি এবং আমার আশেপাশে অনেকগুলা বাসাতে আমি একটা বন্টন মাধ্যমে অনেককে দিয়ে দেই যে, "ভাই আপনারা ২-৩ জন করে থাকবেন।" সূচনা হয়। ১৭ তারিখ। মূলত আন্দোলনগুলাতে প্রাইভেট ইউনিভার্সিটিতে আন্দোলনটা মূলত চলে আসে ১৭ তারিখে। এখন আমরা ভাবতেছিলাম যে কি করা যায়? আমরা ১৬ তারিখ যখন শেষ, দাবিতে প্রচন্ড লেভেলে মারামারি হয় এবং ছাত্রী বন্ধুর উপরে আঘাত করা হয়। এখন কি করা যায়? এই আন্দোলন তো থেমে যাবে। যেহেতু ঢাবি এবং জাবির থেকে আন্দোলন শুরু হইছে, যেহেতু ২ টা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, আন্দোলনের হাল কে ধরবে? তখন আমরা চিন্তিত ছিলাম এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে কয়েকজন ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয়। তো ভাইয়েরা বললেন, "দেখেন, একমাত্র এই আন্দোলনটা এখন হাল ধরতে হবে প্রাইভেট ইউনিভার্সিটিকে। প্রাইভেট ইউনিভার্সিটির ভৌগোলিক এবং স্ট্র্যাটেজিক লোকেশনটা হচ্ছে পুরা ঢাকা বিস্তৃত। ঢাকা আব্দুল্লাহপুর থেকে শুরু করে একেবারে রামপুরা, মালিবাগ পর্যন্ত হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। রাস্তার সিরিয়াল ধরে, ধরে। এখন যদি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেগুলা নেমে আসে, তাইলে আন্দোলন থাকবে। আর যদি তারা সময় মতো ভূমিকা পালন না করতে পারে, তাইলে আন্দোলন হয়তো আমরা হারিয়ে ফেলবো। আন্দোলনের গতিসীমা হয়তোবা থেমে যাবে। ওকে, কি করা যায়?" ১৬ তারিখ রাতে এই চিন্তা হলো। জুমে অনেকের সাথে আলোচনা হলো। সাদিক কায়েম ভাই সহ অনেকের সাথে আমাদের ১৫ তারিখে রাতের বেলা আলোচনা হলো। ১৬ তারিখ রাতের বেলা। তখন আমরা কি করব? প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি যারাই ছিল আমাদের সাথে পরিচিত, সবার সাথে আমরা সাধ্য অনুযায়ী যোগাযোগ করার চেষ্টা করলাম। লা অ্যা আমি আমার ক্যাম্পাসের কথা বলি, মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমার ক্যাম্পাসে ২ জন লোক শহীদ হয়েছিল মোট এই আন্দোলনে। তখন ১৭ তারিখে আমি প্রত্যেকটা ক্লাসরুমে যাই এবং আমাদের সাথে আমাদের কয়েকজন সহকর্মী তাদেরকে নিয়ে যাই। প্রত্যেকটা ক্লাসে গিয়ে স্যারদেরকে আমরা অনুরোধ করি, "স্যার আসলে আমরা একটা মানবতার দাবি নিয়ে আসছি। আমাদের কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বা রাজনৈতিক কোনো দাবি না, সেটা ছিল না।" যে এবং ঢাবি এবং জাবিতে আমরা দেখেছি যে আমাদের ভাই এবং বন্ধুর উপর যে অমানবিকভাবে আচরণ করা হচ্ছে এবং তাদের প্রতি মানবতার
সর্বোচ্চ মানবিক অধিকার লঙ্ঘন করে তাদের উপর গুলি করা হচ্ছে এবং তাদেরকে হল থেকে টেনে হিসেবে তাদেরকে নেমে দেওয়া হচ্ছে এবং তাদেরকে রাতের অন্ধকারে তারা পালিয়ে যেতে বা হল থেকে নামতে তারা বাধ্য হয়েছে। সেটা আমরা বিচার চাই। আমাদের ছাত্রী বন্ধুর উপর হাত তোলা হচ্ছে, সেটার বিচার আমরা চাই। এবং আমাদের ভাইদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, সেটার বিচার আমরা চাই। সেটা আমরা একটা প্রতীকী প্রতিবাদ আমরা জানাবো। কি করবো? আমরা রাজপথে নামবো এবং সেটার প্রতীকী আমরা প্রতিবাদ জানাবো। তো অনেক ক্লাসে অনেক টিচার সেটা অ্যালাউ করে। যারা বিশেষ করে আওয়ামীপন্থী টিচার ছিলেন, অনেকে আমাদেরকে অপমান করেছেন। তারা অনেকে আমাদেরকে ঢুকতে দেন নাই ক্লাসে। ওনারা বলছেন যে কি হবে? আহ কেন এই ধরনের আমার ক্লাস চলছে, আপনার ক্লাস টাইমে শেষে আছে। আমি বললাম, স্যার আসলে তো সেটা সম্ভব নয়। ক্লাসের পরে তো আসলে আমাদের সময়টা থাকবে না। আমরা মানবতার দাবি নিয়ে আপনার কাছে আসছি। যদি আপনি অ্যালাউ করেন, আমরা 2 মিনিট কথা বলবো। যাদের ইচ্ছে তারা যাবে, যাদের ইচ্ছা নয় তাদেরকে তো জরিমানা নেওয়ার মতো অধিকার আমাদের এবং অবস্থান আমাদের নেই। আমরা আমাদের দাবিটুকু জানাবো। অনেকে আমাদেরকে সুযোগ দেন, অনেকে দেন নাই। তা আমরা তাৎক্ষণিকভাবে আমার যে ইউনিভার্সিটি সেটার লোকেশন হচ্ছে আপনার আশুলিয়াতে, মূল ক্যাম্পাস আশুলিয়াতে, আর আমাদের সিটি ক্যাম্পাস হচ্ছে গুলশানে। তো গুলশানে যেহেতু সিটি স্টুডেন্ট কম, আমরা আশুলিয়াতে যাই এবং সেই জায়গাতে আমরা আমাদের আশেপাশে 4টা ইউনিভার্সিটির সাথে আমরা সমন্বয় করি। মানার্থ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি। 4টা ইউনিভার্সিটির সাথে আমরা সমন্বয় করে 4টা স্টুডেন্ট আমরা চলে আসি। আমরা চলে আসি 17 তারিখে আমরা সারাদিন বিরুলিয়াবাদ, যেটা মিরপুর এবং সাভারের মধ্যস্থানে অবস্থিত, বিরুলিয়াবাদে আমরা সারাদিন ছিলাম। সেখানে আমাদের অবস্থান আমরা কর্মসূচি পালন করি এবং সেই দিন খুব সারা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটির লেভেলগুলো নেমে আসে এবং প্রাইভেট ইউনিভার্সিটির সাথে সবচেয়ে যে জায়গায় বেশি আমাদের ভূমিকা ছিল আলেম সমাজের, সেটা যাত্রাবাড়িতে। যেমন রামপুরা ব্রিজ থেকে শুরু করে ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তারা এইদিকে ছিল মালিবাগ মোড় পর্যন্ত। আর সেই সায়দাবাদ থেকে এবং যাত্রাবাড়ি পুরাটাই কভার করেছিল সেই দিন মাদ্রাসার স্টুডেন্ট যারা ছিল। যাত্রাবাড়ি বড় মাদ্রাসা যারা ছিল ছাত্র শিক্ষক, তাদের অবস্থান ছিল সেই জায়গাতে এবং তাদের সম্মেলনে সেই আন্দোলনটা চলে। সেটা মোটামুটি সেদিনকে ছিল একটা স্ট্রাইক ছিল। পরের দিন 18 তারিখে যখন আমরা আন্দোলনে সফল হই এবং প্রাইভেট ইউনিভার্সিটির সবার সাথে আমাদের জোরালো ভাবে সম্মানিত হয় যে সবাই আসবেন। 18 তারিখে আমরা অবস্থান করলাম যে আমরা আজকে বিরুলিয়াতে আমরা অবস্থান করব না, আমাদের মূল স্টেজে আমরা মূল রাজপথে যাব। তখন আমাদের 4টা ইউনিভার্সিটি স্ট্র্যাটেজি ছিল যে আমরা সবাই বিএনএস উত্তরাতে থাকবো। তো সকালবেলা আমি সবাইকে বলি যে উত্তরা যেতে হবে। আমি 8টার দিকে ঘুম থেকে উঠে যাই এবং সবাইকে সাথে যোগাযোগের চেষ্টা করি যে আমরা উত্তরা যাব। এবং আমরা বিরুলিয়া বাদে আসি। আসার পরে আসলে আমরা কোনদিন গাড়ি পাচ্ছিলাম না। তা আমাদের 2টা ইউনিভার্সিটি বাসকে আমরা জোর করে, ক্যাম্পাসে বাস 2টা জোর করে নিয়ে আসি এবং বাসগুলা অর্ধেক পথে এসে তারা বলে যে কর্তৃপক্ষের মানা আছে, আমরা যাব না, আমাদের যাওয়া অসম্ভব না। তারপরে আমরা বাকি রাস্তাটুকু আমরা দিয়াবাড়ি থেকে হাইটে হাইটে আমরা বিএনএসে আসি, উত্তরাতে আসি। আসার পরে যা হলো অভাবনীয়, আমরা যেটা ইউনিভার্সিটি ছিলাম আমরা তো ছিলামই। তারপরে আমরা দেখতে পেলাম যে স্কুল লেভেলের যে 8-9 পড়ুয়া ছেলেমেয়েরা মানে সারি সারি ভাবে তারা চলে আসলো এবং ক্লাস 6 এর ছেলেমেয়েরা চলে আসলো, মধ্যবয়সী নারীরা চলে আসলো, মধ্যবয়সী পুরুষরা আসলো। আসলে আমাদের প্রথমে যে মনোবলটা কম ছিল, কিন্তু তাদের এই সম্মুখ উপস্থিতিতে আমাদের মনোবলটা আকাশচুম্বী হয়ে গেল। আমরা বললাম না, কোনো অবস্থায় সে মাঠ ছাড়া যাবে না। এখন হাজার হাজার মানুষ যে লাইকে বদর, আমি আসলে বদর যুদ্ধ তো আমাদের দেখার সুযোগ হয়নি। আমরা ইতিহাসে যা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা এসে সহযোগিতা করছিল সাহাবায়ে কেরামদের। আমার কাছে লাইকে সেরকম মনে হচ্ছিল যে এই ধরনের মানুষ কিন্তু কোনো সময় আন্দোলনের অভিজ্ঞতা তো আমাদের ছিল। আমরা অনেক রাজপথে নেমেছি, অনেক মিছিল করেছি, অনেক সমাবেশে আমরা গিয়েছি। এই ধরনের এই কোয়ালিটির মানুষ তো আমরা দেখি নাই কোনো সময়। ক্লাস 8-9 এ পড়ে ছেলেপেলে আমরা দেখি নাই। এই মধ্যবয়সী মানুষকে আমরা দেখি নাই। কিন্তু তাদের চেহারা বলে যে তারা কোনো রাজনীতির সাথে জড়িত নয়। এই মানুষগুলো কখনো কখনো রাজপথে আসে নাই। তাদের চেহারা এগুলো সাক্ষী দিচ্ছে। আমরা বললাম না, এই ধরনের মানুষ যারা কখনো আমরা পরিকল্পনা করি নাই, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, এই ধরনের মানুষ আসছে এবং সেই জায়গাতে আমরা কাভার করি। আমি আর একজন ভাই ছিল মিল্লাতে ইউনিভার্সিটি, মিল্লাত মাদ্রাসার, উনি এবং আর কয়েকজন আমরা ছিলাম যারা পরিচিত। আমরা আসলে একসাথে হয়ে আমরা একটা পরামর্শ করি যে এত মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ হয়ে গেছে, তাদের পরিচালনা কে করতে হবে। তা আমাদের হাতে 2টা হ্যান্ড মাইক ছিল এবং বিএনএস এর যে ওভারব্রিজটা আছে একেবারে বিএনএস এর সাথে ওভারব্রিজের সাথে লাগা, এই
ওভারব্রিজে আমি উঠলাম। উঠে তাদেরকে বললাম যে, "আপনারা সবাই এই ওভারব্রিজ ক্রস করবেন না। এদিকে রাজুক যে মডেল স্কুলটা আছে এদিকে আপনারা ঢুকেন। এদিকে একটা অংশগ্রহণ থাকেন এবং এদিকে থাকেন। ৭ নাম্বারের যে কোয়ার্টার আছে, কোয়ার্টার এখানে যে ওয়ামি অফিসটা আছে এদিকে থাকেন। যাতে পুলিশ কোন দিক থেকে আমাদের মধ্যখানে না আসতে পারে। ২ দিক থেকে আপনি ব্যারিকেড দেন।" সেভাবে আমরা পর্যালোচনা করে আমরা বলতে থাকলাম। আর লোকজন সেদিকেই ছিল এবং লোকজনে এত পরিমাণ লোক ছিল যে আসলে সর্বশেষ কাভার করা সম্ভব হয় নাই। এবং আমরা এভাবে ছিলাম আরকি। তখন আমাদের ইউনিভার্সিটির আমার ক্যাম্পাসের ছোট ভাই শাকিল ছিল, শাকিল পারভেজ। সে আমাদের সাথে ছিল। এবং যখন দফায় আমরা সবগুলা দখল করে ফেলি এবং আমরা যে থানাগুলো আমাদের দখলে আসে, তখন পুলিশের সাথে আমরা আসলে প্রতারিত হই একসময়। যখন আমরা তার দখল করে নিই তখন তারা আমাদের সাথে এসে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করে তারা আমাদেরকে বলে যে, "আসলে এভাবে হবে না। তোমরা স্টুডেন্ট এই সেই।" অনেক কিছু আমাদেরকে সমন্বয় করতে চাচ্ছে। কিন্তু আমরা আসলে বুঝতে পারি নাই। কিন্তু তাদের কি হয়েছিল? তাদের গোলাবারুদ শেষ হয়ে গেছিল এই সময়টাতে। গোলাবারুদ যখন শেষ হয়ে গেছে তখন আমরা থানা দখল করে ফেলছি। আমরা যখন থানা দখল করে ফেলছি তখন ওরা এসে আমাদের সাথে কথা বলতেছে এই সেই সময় নিচ্ছে। আর এই সময়ের ভিতরে তারা গোলাবারুদ লোড করতেছে। কিন্তু আচ্ছা, আমরা তো বুঝতে পারি না বিষয়টা এভাবে যে হচ্ছে। এক পর্যায়ে যখন আমরা বুঝতে পারি যে বিষয়টা আমাদের ভুল ছিল বা আমরা প্রতারণার শিকার হয়েছি, আমরা আবার আমাদের জায়গায় চলে আসি। আমরা তারপর রাজপথ আমরা ছাড়ি নাই। তারপরে আমরা প্রচন্ড আকারে আমরা এই ব্যবহার করতেছিলাম। সাধারণ মানুষগুলো এগিয়ে আসতেছিল এবং এই যে নারীরা আসতেছিল, তারা এসে আমাদেরকে খাবার দিচ্ছিল। সাধারণ মধ্যবয়সী তারা আসছিল। এবং আমি সেদিন উত্তরাতে অনেক আলেমকে দেখেছি। যে আলেমরা আসলে সরাসরি তারা অনেক আমার ধারণা ছিল তারা কোনো মসজিদের ইমাম বা মুয়াজ্জিন খাদেম তারা এরকম হবে। তারা সরাসরি আন্দোলনে আসতে পারতেছিলেন না অথবা প্রথম দিকে কোনো চাপে। কিন্তু তারা আমাদেরকে পানি নিয়ে আসছিলেন। আমাদের জন্য শুকনা খাবার, বিস্কিট এই ধরনের খাবারগুলো আলেমরা কি করছিলেন আমাদের সামনে বিতরণ করেছিলেন। আমাদেরকে সবাইকে দিচ্ছিলেন। বলছিলেন যে, "ভাই আপনার খাবার খান।" সেদিন আমি দাঁড়িয়েছিলাম যে বিএনএস এর যে ওভারব্রিজের যে পয়েন্টটা ছিল এখানে একটা বড় পাথর দাঁড় করেছিলাম। এই পাথরের উপরে আমি ছিলাম। প্রত্যেকটা মানুষ যখন ধাওয়া দিত, সবাই যখন পিছিয়ে আসতো তখন আমি দাঁড়িয়ে ছিলাম। আমি দাঁড়িয়ে থাকতাম সবাইকে সাহস দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে মানুষ পিছাতো না। মানুষ পিছানোর কোনো সুযোগ ছিল না। আবার মানুষ সাহসের জোরে আগিয়ে যেত। তো এই ধরনের সর্বশেষ চেষ্টা ছিল আমার বা আমরা যেটা ছিলাম কয়েকজন ৭-৮ জন আমাদের এই চেষ্টা পরিকল্পনা ছিল। তারপরে যেটা হয় সর্বশেষ ৩টা ২০ এর পরে ৩টা ২০ এর পরে পুলিশ এত মানে ঝড়গতিতে গুলি চাচ্ছিল যে আসলে সেটা বলার মতো নয়, বলার মতো নয়। এই ধরনের আমরা তখন সময় আমরা মাঠ ছেড়ে দেই। মাঠে থাকার মতো আমাদের কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে আমরা আবার যাই। ৩টা ৩০ এর পরে আমরা আবার যাই। আবার মাঠ দখল করি। তাদের সাথে আমাদের এই বোঝাপড়া হয়। এবং আমি সবার সামনে ছিলাম। সবার সামনে যেহেতু আমি ছিলাম, আসলে আমি একবার সবাইকে দিকে থামানোর চেষ্টা করছিলাম যে ব্যারিকেডের বাইরে কেউ যাবেন না। তখন তারা পরিকল্পিতভাবে আমার যখন পিছন দিকটা ছিল, আমার সম্মুখ দিকটা ছিল ছাত্র জনতার দিকে, পেছনটা ছিল পুলিশের দিকে। তখন পুলিশ একটা টিয়ার শেল সরাসরি আমার উপরে মারে। টিয়ার শেলটা আমি দেখি নাই। সরাসরি এটা এসে আমার উপরে পড়ে। আর সেটা আমার ১ম অভিজ্ঞতা ছিল। যখন টিয়ার শেলটা আমার উপরে পড়ে তখন আমি আসলে মানে সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পরে আমি বুঝতে পারি যে আমার কিছু একটা হবে বা সেন্সলেস হয়ে যাবে। আমি সামনের থেকে এই যে দৌড় দেই। পেছন দিয়ে দৌড় দিয়ে পেছনে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর একটা গলিতে আমি পড়ে যাই। এবং আল্লাহর রহমত লাইক এ মিরাকেল যে আল্লাহর সাহায্য সরাসরি ছিল। আমি যে জায়গাতে পড়ে যাই ওই জায়গাতে একটা আগুনের পেতলি ছিল বা আগুন জ্বালানো হচ্ছিল। পুরো রাস্তায় আগুন জ্বালানো হচ্ছিল। তখন আমি আমার মুখটা যে কি করি যে আগুনের ভিতরে না দিই। আগুনের ভিতরে দেওয়ার সম্ভাবনার কারণে যে গ্যাসের যে একটা প্রাদুর্ভাব ছিল, গ্যাসের যে একটা আক্রমণ ছিল সেটা একটু কি হয়ে যায়। অ্যা মানে তার গতিটা কমে যায় এবং তার যে একটা শক্তি বা তেজ ছিল সেটা একটু সরে যায়। আমি একটু সুস্থতা ফিল করি। তারপরে কিছু স্বেচ্ছাসেবী যারা ছিল, কিছু ভাই-বোন ছিল তারা এগিয়ে আসে। এসে সহযোগিতা করার চেষ্টা করে। তারপরে আবার আসি। ৪টা ২০ ৪টা ২০ বাজে। তখন এত পরিমাণে গুলির আওয়াজ শুরু হলো যে আসলে টিকে থাকা সম্ভব নয়। সর্বশেষ আমি যখন বারবার মানুষকে আটকাচ্ছিলাম, এবারেও আমি আটকানোর চেষ্টা করছি। কিন্তু আমি দেখি সর্বশেষ যে আমি বাদে উত্তরাতে আর কেউ নেই। তো আমি দেখলাম যে আসলে আমার পেছনে আর কেউ নেই। সবাই চলে গেছে বা সম্ভব ছিল না। গুলি এত পরিমাণ ছিল। তখন বাধ্য হয়ে আমিও দৌড় দিছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে রেল শিকের মধ্যখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে, ২ দিকে রেলের যে আওয়াজটা হয়, যে সংঘর্ষ হয়,
আমার কাছে মনে হচ্ছিল এই ধরনের কিছু আমার দুই দিকে গুলি যাচ্ছে, তো আমি রাস্তায় বিসমিল্লাহ বলে আল্লাহ আকবার বলে রাস্তায় শুয়ে যাই। শুয়ে গিয়ে রাস্তার দিকে প্রায় আমি শুয়ে প্রায় ১০০ থেকে ১৫০ ফিট আমি অতিক্রম করি। করার কারণে যে আপনারা দেখবেন ৭ নম্বরের যে ওভারব্রিজের পরে ৭ নম্বরের যে রাস্তাটা, গলিটা, এই গলি দিয়ে আমি ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে আমি শুনতে পাই একটু পরে আমার কাছে ফোন আসে ১০ মিনিট পরে যে আমাদের শাকিল গুলিবিদ্ধ হইছে। আমার ইউনিভার্সিটি একজন বলে শাকিল গুলিবিদ্ধ হয়েছে। তা আমি ভাবলাম হয়তোবা রাবার বুলেট কিছু একটা হবে। আমি তাকে বললাম যে, "কি করা যায়?" আমি বললাম যে, "ইবনে সিনা নিয়ে আসেন।" যেহেতু ইবনে সিনা পরিচিত আছে। তো ইবনে সিনা গিয়ে দেখি যে আসলে ওই সে আ ইলেকট্রিক গুলি ছিল যে মানে বড় ধরনের গুলি ছিল। AK-74 এর গুলি ছিল। সেটা ইবনে সিনার লজিস্টিক সাপোর্ট না থাকার কারণে সেখানে চিকিৎসা দেওয়া সম্ভব না। তা আসলে আমি হতাশ হয়ে যাই। তখন শাকিলকে নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি, যেটা উত্তরাতে জমজম টাওয়ারের পাশে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আসি মেডিকেলে। আইসা যখন আমি তাকে থিয়েটার রুমে নিয়ে যাই হসপিটালে। তো অপেক্ষা করতেছিলাম যে আসলে শাকিলের কি হয় বা কি হয় না। তখন আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে শাকিল সুস্থ হবে বা ফিরে আসবে। কিন্তু ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট যখন হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি আসলে শাকিলের কোনো খবর আমি পাচ্ছিলাম না। তখন তাদের যে শিক্ষানবিশ ডক্টর ছিল, একজন আপু ছিল। তাকে আমি বুঝিয়ে বললাম যে, "আপু, শাকিল আমার ছোট ভাই। একটু বলেন কি অবস্থা? আমি একটু জানতে চাই। আমি ডুববো না, প্রকাশ করবো না। আপনি একটু বলেন। আমি আসলে নিতে পারতেছি না। বিষয়টা আমার প্রতি হচ্ছে না। আপনি একটু বলেন।" তিনি বললেন, "ঠিক আছে ভাই, আমি একটু দেখে আসি।" উনি রুমে দেখলো। অলরেডি এর ভিতরে শাকিল শহীদ হয়ে যায় আরকি। শাকিল শাহাদাত বরণ করে এর ভিতরে। তারপরে যেটা হয় ডক্টর আইসা বলে যে আসলে সে তো মারা গেছে। তখনও সে থিয়েটার রুমের ভিতরে। তখন আমি আসলে ইমোশনাল হয়ে যাই। যার কারণে আমি থিয়েটার রুমের দরজা খুলে আমি ঢুকে যাই। তখন ডাক্তার আসলে বলল যে, "আপনি কে?" আসলে ইমোশনাল ছিলাম তো ডাক্তারের সাথে আমি বাজে ব্যবহার করে ফেলি। যে অমুক, অমুক। যাক তারা আমার ইমোশনটা বুঝতে পারে। তারা আমার ইমোশনটা বুঝে তারাও আসলে বেশি এগ্রেসিভ ভাবে হয় নাই। তখন তো মারা গেছে। তখন আমি কি করব? এই মুহূর্তে আমি বুঝতেছিলাম না যে তার লাশটা নিয়ে আমি কি করব? তখন আসলে এত সিচুয়েশন ছিল কারো ফোনে ফোন ঢুকতেছিল না। এ কারো ফোনে ফোন ঢুকতে হলে ২০ বার ৩০ বার কল দেওয়া লাগতেছিল। নেটওয়ার্কে এত প্রবলেম হচ্ছিল উত্তরাতে। তখন আমি কয়েকজন বড় ভাইকে ফোন দেই এবং তাদের মাধ্যমে একটা ওই যে ফিজিং অ্যাম্বুলেন্স আমি ম্যানেজ করি। যেহেতু নিতে হবে এবং আমি আমার টিচারদেরকে ফোন দিচ্ছিলাম যে ইউনিভার্সিটিতে। অ্যা নি আমার সাধারণ যে টিচার ছিলেন, বিশেষ করে প্রভাষক বা লেকচারার তারা কয়েকজন আমাদেরকে রেসপন্স করেন। বিশেষ করে আমাদের প্রক্টর বা বিসি যারা ছিল, যাদের ক্ষমতা ছিল আসলে কিছু একটা করার, তারা কেউ আমাদেরকে দেয় নাই বা আমাদেরকে মানে সাহস দেয় নাই। বলে আমরা ইমোশনাল হয়ে যাই কি করব তার লাশটা নিয়ে এসে। তো এক পর্যায়ে সবাই শুনে ফেলে গ্রুপে বলি আমরা কি করব? সবাই বলে যে ক্যাম্পাসে নিয়ে আসেন তার লাশ। তা আমরা সর্বশেষ তার লাশটা ক্যাম্পাসে নিয়ে যাই, ইউনিভার্সিটিতে নিয়ে যাই সন্ধ্যার পরবর্তী সময়ে। না, তখন আসলে ডেথ সার্টিফিকেট তার দিচ্ছিল না। তা আমি বলছিলাম বারবার ডেথ সার্টিফিকেটটা তাকে দেন। সে তো মারা গেছে। বলল না ডেথ সার্টিফিকেট দেয়া যাবে না। তারপর ডক্টর আমাকে এক পর্যায়ে বলল যে, "ভাই আপনার লাশ আপনি নিবেন কিনা? ডেথ সার্টিফিকেট দেওয়া সম্ভব না। আর যদি আপনার লাশ না নেন তাহলে ০.৫ ঘন্টা পরে বা ১ ঘন্টা পরে আপনি আপনার লাশটাও পাবেন না। লাশটা হারিয়ে যাবে। আজকে অনেক লাশই হারিয়ে গেছে।" বলতেছে যে আজকে সারাদিন অনেক লাশই তারা নিতে পারে নাই। সম্ভব হচ্ছে না। একটু পরে আপনি যদি বেশি ইমোশনাল হয়ে যান বা বেশি কিছু করতে চান, তাহলে আপনি একটু পরে হয়তোবা আপনার লাশটা আপনি নিতে পারবেন না। আপনার লাশটা হয়তোবা গায়েব হয়ে যাবে বা আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। আমি আপনার ভাই হিসেবে বলি, যদি আপনি আপনার লাশের জানাজা পড়তে চান বা লাশ নিতে চান, তাহলে আপনি ডেথ সার্টিফিকেটের চিন্তা বাদ দিয়ে আপনার লাশটা নিয়ে যান। হয়তো সেরকম অসহায় অবস্থা ছিল বা আমার কিছু করার ছিল না। আমি বললাম যে, "কি করার আছে?" তখন লাশটা নিয়ে আমরা যাই, সাইকেলে ক্যাম্পাসে যাই। ক্যাম্পাসে যাওয়ার পরে সবাই চলে আসে। আমাদের আশেপাশে স্টুডেন্ট যারা ছিল সবাই চলে আসে এবং আমরা সর্বশেষ শাকিলের জানাজা আমরা পড়ি ক্যাম্পাসে। এবং ইতিমধ্যে একটু মানে হৃদয় বিদারক কথা বলে রাখি যেটা শাকিল হচ্ছিল শাকিলের দেশের বাড়ি লক্ষ্মীপুরে, রায়পুর। আর ও ঢাকায় থাকতো। ওর মা-বাবার একমাত্র ছেলে সন্তান সে ছিল। তার কোনো ভাই ছিল না। সে ছিল একা সন্তান এবং তার আম্মু ছিল প্যারালাইজড। সে ইউনিভার্সিটিতে ক্লাস করে, পড়াশোনা করে বিকালবেলা বাসায় গিয়ে সে রান্না করত। রান্না করে তার আম্মুকে সে খাওয়াতো। আম্মুরে সে খাবার-টাবার কইরা সে আবার ইভনিং ক্লাসটা পরের দিন আবার ক্লাসে আসতো। এই ছিল তার রুটিন। কিন্তু আমরা তার মায়ের অবস্থা জেনে তার মাকে আমরা শেয়ার করি না। তার বাবাকে আমরা বলি নাই ইনস্ট্যান্ট।
তার দুলাভাই ছিল একজন, তার দুলাভাইকে আমরা ইনফরমেশন দিয়ে জানাই। তার দুলাভাই আসলে টঙ্গীতেই ব্যবসা করে ঢাকায়। তখন ওর দুলাভাই এবং ওর বোন আসে, আইসা আমাদের জানাজায় শরিক হয় 18 তারিখ রাতে। জানাজায় শরিক হয় বা আমরা জানাজা পড়ি। জানাজা পড়ে লাশ আমরা রাতের বেলায় আমরা লক্ষ্মীপুরে লাশ নিয়ে যাই রাতে। তখন এত ভয়াবহ অবস্থা ছিল, প্রত্যেকটা রাস্তায় আতঙ্ক অজানা বিরাজ করতেছিল যে কি হয় কি না, কি করা সম্ভব কিনা। এই অবস্থার মধ্যেও আমরা লাশ লক্ষ্মীপুরে নিয়ে যাই এবং লাশ সেখানে নেওয়া যাওয়ার পরে সকালে আমরা জানাজা পড়ি। সকালে জানাজা পড়ার পরে আমরা কি করি, ব্যাক করি, ক্যাম্পাসে আসি। তারপরে যেটা হলো, আমরা ক্যাম্পাসে আসার পরে তো আমাদের নামে মামলা হয়ে যায়। জানাজা যেটা আমরা ছিলাম, বিশেষ করে জানাজায় আমি বক্তব্য দিয়েছিলাম তার সহযোদ্ধা হিসেবে, সাথী হিসেবে। আরো কয়েকজন ছিল। তখন যে গোয়েন্দা ছিল সে জায়গায়, গোয়েন্দা রিপোর্টের ফলে আমাদের কয়েকজনের নামে, আমি সহ কয়েকজনের নামে এবং আমাদের নামে মামলা হয়ে যায়। অলরেডি আশুলিয়া থানাতে একটা মামলা হয় আমাদের নামে। তখন আমরা তো আসলে ক্যাম্পাসে আসা সম্ভব না। আমরা যে মেস ছিল, আমাদের যে বাসা ছিল সেটা অলরেডি চিনে ফেলে সবাই এবং সেই জায়গায় পুলিশ আসা শুরু করে। তখন আমরা সেই অবস্থায় কোথায় থাকবো? কোথাও থাকার জায়গা নেই। কেউ তো এই সময় জায়গাও দিচ্ছিল না। তখন ওই যে একজন ইমাম সাহেব ছিল, মসজিদে যাইতাম, উনার কাছে থাকতাম। এই অবস্থায় আবার মাঝে, মাঝে অন্য কোথায় থাকতাম বন্ধুদের বাসায়। তখন রুটিন ছিল আমরা আসরের পরে, বিকাল আসরের পরে ফোন বন্ধ করে দিতাম। আসরের পরে ফোন বন্ধ করে দিয়ে নেট থেকে বেরিয়ে যেতাম এবং সকালবেলা যে জায়গায় কর্মসূচি ছিল ফোন অন করে সকালে আবার কর্মসূচিতে যাইতাম। এইভাবে আমাদের চলতেছিল এবং সবচেয়ে ভয়াবহ যে অবস্থা ছিল, ভয়াবহ দিনটা ছিল 4 তারিখে। 4 তারিখে এবং সেটা মিরপুরে ছিল। আসলে যেহেতু আন্দোলন করে অভ্যস্ত ছিলাম উত্তরাতে, এর ভিতরে উত্তরাতে সবগুলো আমাদের আন্দোলন ছিল। আর আমাদের পর্যালোচনা ছিল যে ঢাকা সব জায়গায় শক্তিশালী, সব জায়গায় ছাত্র জনতার দখলও থাকবে। যাত্রাবাড়িতেও এদিকে মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, হাজার হাজার আলেমরা আছে, এদিকে ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট আছে, এদিকে তাদের নিয়ন্ত্রণ থাকবে। মানে এদিকে ঢাকা ইউনিভার্সিটি আছে, সব জায়গায় স্টুডেন্টের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু উইথআউট মিরপুর 10, মিরপুর 10 এই জায়গাতে সবসময় ছাত্রলীগের একটা প্রভাব ছিল এবং 4 তারিখে তারা সমস্ত ঢাকা বাদ দিয়ে মিরপুর 10কে বেছে নেয়। সেই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল আরকি। 4 তারিখে তারা মিরপুর নিবে। এর ভিতরে আমরা আসলে যে সমন্বয়ক বলেন, আপনারা যাই বলেন, এগুলাতে আসলে ওইভাবে অফিসিয়ালি কোনো সমন্বয়ক হয় না। আমরা নিজেরাই তৈরি করতেছিলাম। বিভিন্ন জায়গায় যাদের সাথে সমন্বয় করা সম্ভব হইলো, তাদের সাথে আমাদের সমন্বয় ছিল এবং 5 তারিখ 3 তারিখ রাতের বেলা আমাকে বলা হইলো যে প্রাইভেট ইউনিভার্সিটি যিনি আমাদের আন্দোলন পরিচালনা করতেন, জুবাই সিদ্দিকী ভাই ছিল প্রাইভেট ইউনিভার্সিটি। তো উনি আমাকে বললেন যে জনি ভাই, আপনাকে কি করতে হবে? মিরপুরে থাকতে হবে 4 তারিখে। হুম। আমি বললাম যে ভাই আসলে আমি তো আন্দোলন করে উত্তরাতে অভ্যস্ত, বিশ্বাস ছিল যে আমি মানে কারো কাছে গেলে একটা হেল্প পাবো, যেহেতু একটা পরিচয় ছিল বা একটা অবস্থান তৈরি হয়েছিল উত্তরাতে। ভাই বললেন না, উত্তরার অনেক ছেলেপেলে থাকবে, অনেক প্রতিষ্ঠান আছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সংক্ষিপ্তভাবে মিরপুর 5 যে তারিখটা 10 এর শুনতে মধ্যে চাইবো আপনাদের। শক্তিশালী কোনো ক্যাম্পাস নেই। আসাদুজ্জামান জনি, আমি 5 তারিখ ভাই। সংক্ষিপ্তভাবে আমাদের টাইম অনেক, আমরা 5 তারিখে আসবো। এর আগে যাত্রাবাড়ির 5 তারিখের অবস্থা মুফতি জুবাইর ফরিদ থেকে শুনতে চাইবো। আমাদের টাইম অনেক লম্বা হয়ে গেছে। জুবাইর ফরিদ থেকে ধন্যবাদ। সংক্ষিপ্তভাবে যাত্রাবাড়ির 5 হ্যাঁ, তারিখটা ঠিক আছে শুনতে ভাই, যাবো। ধন্যবাদ। তারপর আপনার থেকে 5 তারিখটা শুনবো। জুবাইর ফরিদ ভাই। ধন্যবাদ। কথা স্পষ্ট বুঝতেছি না, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, শুরু করেন। কথা বুঝি না আরকি, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আমরা বুঝতেছি, আপনার কথা শোনা যায়। ও। যাই হোক, উনি তো বিস্তারিত বললো ওনাদের কারনামা। তো আসলে শুধু যাত্রাবাড়ি না, ইসলামপন্থীদের ঢাকায় এবং মাদ্রাসাওয়ালাদের শক্তিশালী একটা নেটওয়ার্ক। আপনি যাত্রাবাড়ি এবং আশপাশ, এটা হলো পুরা বাংলাদেশ থেকে 64 জেলার মধ্যে প্রায় 40টা জেলার প্রবেশ মুখ যাত্রাবাড়িটা। তো এই প্রবেশ মুখে শুধু যাত্রাবাড়ি বড় মাদ্রাসা না, অনেকগুলো মাদ্রাসাই আছে। এই জামিয়া আশরাফিয়া, সাইনবোর্ড মাদ্রাসা, তারপর অসংখ্য ছোট ছোট মাদ্রাসা আছে এবং এদিকে ফরিদাবাদ মাদ্রাসা, তাদেরও ব্যাপক ভূমিকা আছে। এরা শুধু 5 তারিখ না, এর আগেও 5 তারিখ তো ফজরের নামাজের পরেই উনারা নেমে গেছে। এর আগেও উনারা এই আপনার
বাবুবাজার ব্রিজ, আপনার এদিকে আরেকটা ব্রিজ এই যাত্রাবাড়িতে পদ্মা পরে যে ব্রিজটা, সেই ব্রিজে তাদের অবস্থান ছিল এবং খুব শক্তিশালী অবস্থান ছিল। আবার মিরপুরের দিকে আরজাবাদ মাদ্রাসা, তারপর বারিধারা মাদ্রাসা, এই উত্তরার দিকে নাজমুল হোসেন কাসিম সাহেবের মাদ্রাসা এবং উনার মাদ্রাসার একজন এই আই রফিকুল ইসলাম আইনি বা উনি কেন্দ্রীয় সমন্বয়ক, এবং তাদের ব্যাপক একটা ভূমিকা ছিল। 5 তারিখে আমি যে পরিস্থিতির শিকার হয়েছিলাম, আসলে বেঁচে ফিরবো এটা কল্পনাও করি নাই। এখনো মাঝে মাঝে বেঁচে ফেরাটাকে স্বপ্নের মতো মনে হয়। কারণ যাত্রাবাড়িতে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ভাবতে পারি নাই যে হয়তো আমরা বাঁচবো কিংবা শেখ হাসিনা এই দেশ থেকে পালাবে বা ক্ষমতার পরিবর্তন ঘটবে, এটা আমরা কল্পনা করতে পারি নাই। এমনকি সেনাবাহিনী যখন ব্রিফিং দিবে আমরা খবর পাইছি, বা আমাদের এখানে যারা সেনাবাহিনী ছিল এরা যখন আমাদেরকে বলছে যে হাসিনা পালাইছে, তখন আমরা বিশ্বাস করতে পারি নাই। আমি আমার নিজের শরীরে চিমটি কাটছি যে আসলে পালাইছে কিনা, আসলে আমি স্বপ্ন দেখতেছি কিনা, না আমি বেঁচে আছি কিনা, মানে এই টাইপ একটা অবস্থা ছিল। তো আমার বাসার অবস্থানটা হইলো আপনার যাত্রাবাড়ি মোড় থেকে জুরাইন রোড যেতে হাতের ডানে, বিদ্যুৎ গলি বলে এটাকে। এখানে আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। শুধু এই জুলাই অভ্যুত্থান না, এর ইতিপূর্বে বিএনপি বা হাসিনা বিরোধী যত আন্দোলন বলেন, আমার এখানে আন্দোলনকারীদের জন্য, বিশেষ করে হাসিনা বিরোধীদের জন্য একটা অবস্থানের জায়গা ছিল। এমনকি আমি খাবার-টাবার সর্বোচ্চ আমি চেষ্টা করতাম। এই বিএনপির একটা প্রোগ্রাম ছিল 10 ডিসেম্বর আপনার গোলাপবাগ মাঠে। আমার এখানে বিএনপি নেতারা অবস্থান করছেন আমার বাসায়, মাদ্রাসায়। তারপর 28 অক্টোবর ওইদিনও আমার এখানে বিএনপি বা অন্যান্য লোকেরা অবস্থান করছেন। এবং আমি আপনার গোয়েন্দাদের অনেক প্রশ্নের মুখোমুখি হইছি, বা স্থানীয় আওয়ামী লীগদের অনেক তোপের মুখে পড়তে হইছে আমাকে। তো 5ই আগস্টে আমি যখন বের হই, জুরাইন রুটটা যেটা, এই রুট থেকে যাত্রাবাড়ির দিকে যাব। যাত্রাবাড়িতে যেতে পারছি না। কোন মানুষ যেতে পারতেছে না। তা আমরা চিন্তা করলাম যে যেহেতু প্রোগ্রাম আছে তো যাইতেই হবে। এক কাজ করি, শনির 8টার দিকে চলে যাই। ওইদিকে শুনছি মানুষ আছে। তো আমরা শনির 8টার দিকে যাই। এই ধুলাই পার হয়ে রিক্সা দিয়ে। শনির 8টা গিয়ে যখন ওখানে বিশাল অবস্থা, লক্ষ লক্ষ মানুষ। এবং আমাদের মতো পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা অভাব নেই, অসংখ্য মহিলাও আছে, পুরুষও আছে, মাদ্রাসা ছাত্র সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। তো আমরা তাদের সাথে মিশে মিছিল করতে করতে যাত্রাবাড়ির দিকে যাই। যাত্রাবাড়ির দিকে যেতে যেতে দেখছিলাম যে রাস্তায় বিভিন্ন জায়গায় রক্ত এবং অনেক জায়গায় আগুন ধরানো হয়েছে। আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাছাকাছি যাওয়ার পরই ফায়ার শুরু হয়। ফায়ারের সময় আমরা আমার সাথে একসাথে আরো 2 জন ছিল। তো আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাই। তো আমি আসলে কি করব ভাবতে পারতেছিলাম না। আমার আশপাশে কয়েকজন পড়ে গেছে আরকি। আমরা অনেকে শুয়ে পড়ছি। যেহেতু মানে ফায়ার করতেছে, শুয়ে গেলে হয়তো কি করবে না, গায়ে আঘাত হবে না। আমার ভাই হাফেজ আবিদুল ইসলাম, আপনিও হয়তো চিনেন। আ তার হাতে আঘাত পাইছিল এই জায়গায় এবং কোমরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিল ঐদিন। পরে যখন বিজয়ের খবর হইছে, সে লাঠি বোর্ড দিয়ে শাহবাগ পর্যন্ত গেছিল আরকি মিছিল করে করে। যাই হোক, ওখানে পরিস্থিতি যখন ভয়ঙ্কর, গোলাগুলি হইছে, মেয়েরা অনেক বেশি ক্লান্ত ছিল। ছোট ছোট মেয়ে, আমাদের থেকে 10-12 বছর কম বয়সী হবে। এই টাইপ মেয়েরা। তো মানে তাদের পরিস্থিতি এত হয়রান ছিল, বিভিন্ন বাসায় ঢুকতে চাইতেছে গলির ভিতরে, বাসাগুলো থেকে ঢুকতে দিচ্ছে না। কারণ তারা অসহায় ছিল। বাসায় যদি ঢুকতে দেয় তাদের কি পরিস্থিতি হয়। আর এত পরিমাণ মানুষ যদি বাসায় ঢুকতে শুরু করে, তো বাসায় অনেক খারাপ পরিস্থিতি হবে। কিন্তু যারা বাসায় ঢুকতে দিচ্ছে না সেসব বাসার লোকেরা, মহিলারা, ওনারা আবার পানি বা অন্যান্য খাবার দিচ্ছেন। তো সবাই তো আর বাসার পানি খাইতে পারে না। পানিগুলো ভালো ছিল না। পরে আমি পানি কিনতে যাই একটা দোকানে। সেখানে গিয়ে ছোট বোতল না পাইয়া আমি বড় অনেকগুলো বোতল নেই। নিয়ে যারা মেয়েরা ছিল তাদেরকে প্রাধান্য দিয়ে আমি পানিগুলো বিতরণ করি। আ পেটিস ছিল, আরো বিভিন্ন কিছু ছিল। আমি এগুলো আমার নিজের টাকা দিয়ে খাওয়াই। এবং যখন গুলিতে মানুষ আক্রান্ত, ফার্মেসিতে যাই। ফার্মেসিতে যাওয়ার পর গুলি আক্রান্ত এরকম কিছু লোককে আমি সরাসরি কিছু টাকাও দেই। আবার অনেককে বিভিন্ন সার্জিক্যাল আইটেম কিনি। আমার 5ই আগস্টের স্মৃতিচারণের যে ছবিগুলো আছে সেগুলোতে দেখা যায় আমার হাতে একটা ব্যাগ। ব্যাগের মধ্যে সার্জিক্যাল আইটেম ছিল এবং হসপিটালে নেওয়ার জন্য যখন সবাই দৌড়াদৌড়ি করতেছে, মানে অসহায় একটা পরিস্থিতি ছিল। কি করব কিছুই আমরা বুঝতেছিলাম না। আমরা সকালবেলা খেয়েও যাই নাই। একসাথে 3 জন ওই সময় নাস্তা করতেছি। নাস্তা করে আমরা চেষ্টা করি যে
এই যে সন্ধ্যা 1টার দিকে যেহেতু যাইতে পারতেছি না, আমরা কৌশল করে যে কোনো ভাবে শাহবাগ পৌঁছাবো, আবার ধুলাইপাড় ঘুরে আমরা যাত্রাবাড়িতে আসবো। আসার পর সেখানে সেনাবাহিনী আমাদেরকে আশ্বস্ত করে যে আপনারা নতুন ভাবে আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, সেনাবাহিনী ব্রিফ করবে, আপনারা শান্ত হন, কোনো একটা সুসংবাদ আসবে। এর ভিতরেই আবার অন্য আরেকজন সেনাবাহিনী খবর জানায় যে খবর চলে আসছে, হাসিনা দেশ ছেড়ে পালাইছে। তখনও হয়তো পালায় না, আমরা বিশ্বাস করতে পারি নাই। তো সেনাবাহিনীর গাড়িতে অনেকে উঠে, অনেকে তখন স্লোগান দিতে থাকে জাতীয় সরকার চাই, অনেকে সেনা শাসন চাই, এরকম স্লোগান দিতে থাকে। আর আমরা তখন মানে কি করব বুঝতে পারতেছিলাম না। তো সেনাবাহিনীর সাথে দেশীয় বিভিন্ন পতাকা আমাদের গায়ে মেখে বা বড় পতাকা নিয়ে আমরা ইয়ের দিকে যাই, শাহবাগের দিকে রওনা হই। মিছিল করতে করতে প্রতিমধ্যে আমাদের এই বিএনপির যে ইশরাক হোসেন তার ভাই ছিল আমাদের সাথে, তারপর পুরান ঢাকার বিএনপির আরেকজন নেতা ছিল, ছবিতে আমার সাথে আছে, তার নামটা আমি জানি না, বিএনপির অনেক বড় নেতা। যাই হোক, ওনারা সহ অনেকেই ছিলেন। আমরা শাহবাগে চলে যাই। আমাদের এলাকার অ্যাডভোকেট শাহজালাল ভাই, উনি ছাত্রদের জন্য সুপ্রিম কোর্টে তাদের যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তির জন্য অনেক কষ্ট করছে। আমরা সহ সবাই একসাথে শাহবাগ ছিলাম এবং শাহবাগে গিয়ে আমরা অবস্থান করি। এর ভিতরে যাত্রাবাড়িতে খবর পাই যে যাত্রাবাড়িতে এখনো মারামারি থামে নাই। আমরা কিন্তু যাত্রাবাড়ি থেকে বিজয় মিছিল নিয়ে চলে গেছি। বিজয় মিছিল চলে যাওয়ার পর আমার মতো, একেবারে আমার মতো, আমি যেরকম পাঞ্জাবি পরি, এই জুব্বা, এরকম জুব্বা পরে একজন আমার শ্বশুর বাড়ি যাত্রাবাড়িতে, যেখানে উল্টা পাশের বিল্ডিং এ থাকতো শহীদ হাফেজ হুবাইব, উনি উজানি মাদ্রাসার নাজেম সাহেবের ছেলে। তো সে শাহাদত বরণ করছে। তার ভিডিও ওইদিন ব্যাপক ভাইরাল হয়। তার ভিডিওটা দেখে আমি অসংখ্যবার কান্না করছি, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে, কারণ দেখতে একেবারে আমার মতো ছিল এবং আমার আমার অনেক ক্লাসমেট বা আমাদেরই লোক, এক কথায় আমাদের ঘরের লোক বলতে পারেন, শহীদ হাফেজ খুবই যাত্রাবাড়িতে। তাকে কয়েকটা পিটুনি দিয়ে বলছে তুমি পালাও, দৌড় দেও। তার মাথায় টুপি ছিল না, জুব্বা ছিল। তো সে যখন দৌড় দিতেছে পিছন দিক দিয়ে তাকে শুট করে মেরে ফেলছে, অনেক গুলি করছে। তো এই আর কি যাত্রাবাড়ির কাহিনী। আর আমি ব্যক্তিগতভাবে এর থেকেও বেশি ভয়ঙ্কর যে পরিস্থিতির শিকার হয়েছিলাম 4 তারিখ রাত্রেবেলা। আমরা 4 তারিখ যখন শাহবাগ থেকে ফিরি সন্ধ্যার আগেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম একটা মুহূর্ত, আমি পল্টনে আসার পরেই দেখতে পারি যে হাজারো পুলিশ একসাথে ওরা আসতেছে ইয়ার দিক থেকে, জিপিও থেকে বিজয়নগরের দিকে। তো আমরা গলিতে ঢুকে যাই, আমার সাথে ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সাকিব ছিল। তো আমরা যখন গলিতে ঢুকি তখন প্রত্যেকটা গলিতে গলিতে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ একসাথে এরা ঢুকে এবং বিভিন্ন জায়গায় ফায়ার করে, সাউন্ড গ্রেনেড মারে। তখন আমরা আত্মরক্ষার্থে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যাই এবং সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করি। আমার মাথায় প্রচন্ড ব্যথা ছিল এবং এত ক্লান্ত ছিলাম, বমি টমি করতে করতে অবস্থা খারাপ ছিল। ওখানে একটু রেস্ট করি। রেস্ট করার পর রাত্রে প্রায় 9টা বাজে। কি করব, শুনশান নীরবতা, কোথাও কেউ নাই। নামার পরেই একটা পায়ে চলানো রিক্সা পাই। রিক্সা পেয়ে বললাম, মামা আমি অমুক জায়গায় যাবো, খুব বিপদে আছে, আমাকে নিয়ে যান। তো ওই মামাটা রাজি হয়ে যায়, রিক্সাওয়ালা। তো ওনাকে নিয়ে আমি গণভবনের সামনে দিয়ে 4 তারিখ রাত্রেবেলা 9টার পরে আসতেছি। একটা মানুষ আমি দেখি নাই রাস্তায়, একজন মানুষও ছিল না, শুধুমাত্র আমি আর ওই রিক্সাওয়ালা, এবং অন্য কোনো গাড়িও আমি দেখি নাই। আল্লাহ তাআলা হয়তো ফেরেশতা দিয়ে আমাকে কোন রকম বাসায় পৌঁছাই দিছে ওই দিন। খুশি হয়ে মামাকে আমি আরো অনেক বেশি দিছি। যাই হোক, তো গণভবনের সামনে কিছু সেনাবাহিনী, তখন কিন্তু হাসিনা পালায় নাই, 4 তারিখ রাত্রেবেলা আর কি, কিছু সেনাবাহিনী এবং অন্যান্য বিভিন্ন বাহিনীর লোককে শুধু দেখছি, আর একটা মানুষকে আমি দেখি নাই। এটা আমার জন্য অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল এবং অনেক লম্বা একটা রাস্তা বাসা পর্যন্ত, যে আল্লাহ তাআলা অনেক মানে পৌঁছাইছে, এটাই আমার জন্য অনেক কিছু। ওই দিন হয়তো 4 তারিখও মারা যেতে পারতাম, বা 5 তারিখে তো একটু অনেকটা নিশ্চিত মৃত্যু ছিল। আল্লাহ তাআলা ওখান থেকে রক্ষা করছে এই জন্য খুব একটা খুশি যে এরকম না, হয়তো এই দেশের জন্য অথবা ইসলাম বিরোধী একটা যে রেজিম বা শক্তি ছিল, এই শক্তির পতনের জন্য যদি আমার প্রাণ যাইতো, আমি হাসি মুখে এটাকে বরণ করে নিতাম। এখনো আমরা প্রস্তুত। বিশেষ করে কোনো সুযোগ সুবিধা বা সুযোগ সন্ধানের জন্য আমরা দৌড়াদৌড়ি করি না। জুলাই অভ্যুত্থানে আমরা ছিলাম, আমাদেরকে কোনো একটা বেনিফিট দাও, এটা চাই না এবং ভবিষ্যতে চাইবো না ইনশাল্লাহ। কিন্তু ভবিষ্যতে যদি আবারও হাসিনার মতো কেউ এই দেশের দেশবিরোধী শক্তি অথবা ইসলাম বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা হাসি মুখে জীবন দিতে প্রস্তুত আছি, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মুফতি জুবাইর ভাইকে। আমরা 5 তারিখটা শুনতে চাইবো আসাদুজ্জামান জনির কাছ থেকে।
জি সংক্ষিপ্ত ধন্যবাদ ভাই। আর আমাকে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভাই? শোনা যাচ্ছে। জনি ভাই আচ্ছা তো আচ্ছা 5 তারিখের বিবরণ একসাথে দিয়ে দিচ্ছেন আগেই। উনি না গণভবনের সবই আল্লাহর ইচ্ছা ভবনের ছিল। যে চিত্রটা ছিল ওনার কাছ থেকে শুনতে চাই আর কি। অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা আমি একটু ৫ তারিখকে ভালো করে বলার জন্য আমি একটু ৪ তারিখে ফিরে যাই। তাহলে ৫ তারিখটা একটু ক্লিয়ার হবে। জি আপনারা সবাই জানেন, দেখেছেন যে ৪ তারিখে সমস্ত জায়গা কিন্তু আলেম ওলামা এবং ছাত্র জনতার অধীনে ছিল, ঢাকার সমস্ত জায়গা। তো এই একমাত্র জায়গা যেটা মিরপুর ১০, যেটা আওয়ামী লীগের অধীনে ছিল। আর ওই জায়গাতে আমি ছিলাম আর কি। আমার দায়িত্ব ওই জায়গাতে ছিল, ওই জায়গায় চেষ্টা ছিলাম ৪ তারিখে ছিলাম মিরপুর ১০-এ। আর আমি যখন ৪ তারিখে আমাদের স্পট ছিল ১১টা বাজে আমরা মিরপুর ১০-এ থাকবো। তার আমি আসলে একজন দায়িত্বশীল হিসেবে আমরা চেষ্টা করছি সবাইকে একত্রিত। কথা আসতেছে না। দিকে আসতেছিল আর আমি মিরপুর ১-এ ছিলাম। আমি ৩ তারিখে মিরপুর ১-এ ছিলাম। মিরপুর ১ থেকে আমি হেঁটে হেঁটে মিরপুর ১০-এর দিকে যাচ্ছি এবং আমি মিরপুর ১০-এ গিয়ে পৌঁছেছি আপনার ১০টা ৫০-এ। পৌঁছায় দেখি যে এর আগে কিছু লীগ এবং মনে হয় ৫০ থেকে ১০০ হবে, ওরা মিরপুর যে গুলচত্বর, মেট্রোর নিচে গুলচত্বর ওরা মিছিল দিতেছিল যে রাজপথ ছাড়ি না, শেখ হাসিনার ভয় নাই। আমি আসলে বুঝতে পারি নাই, আমি ভাবছি এরা স্টুডেন্ট হবে, ছাত্র জনতা। আমি ভুল করে ওদের সমাবেশে ঢুকে গেছি। এখন ঢুকে শুনতেছি ওরা বলতেছে যে রাজপথ ছাড়ি না, শেখ হাসিনার ভয় নাই। আমি আল্লাহরে বললাম, আল্লাহ জীবন তো শেষ, শেষবারের মতো আল্লাহ রক্ষা দাও, শেষবারের মতো জীবনটা ফিরাই দাও, আল্লাহকে বললাম। তখন আমি তো ইনস্ট্যান্ট কি খবর বুঝতেছি না, তখন আমি ওদের সাথে বলা শুরু করলাম যে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। মানে দ্বিতীয় কোনো অপশন ছিল না। মানে যদি বুঝতে পারতো ওরা একদম মেরে ফেলতো, মানে ২-১ মিনিটে। হ্যাঁ ঠিক আছে বলেন। মানে ওরা বুঝতে পারলে ২-১ মিনিটের ভিতরে মেরে ফেলতো। হ্যাঁ, তারপরে আপনি আমাকে আমি যখন যখন বলতেছিলেন বুঝতে পারি ৫ মিনিট পরে আমি ওই যে কাজীপাড়া ৫ তারিখের কথা বলছেন, মিস এটা কিন্তু রেকর্ড ভাই হইতেছে যেহেতু ভাই আপনি মিস কিন্তু ফাইসা মিস যাবেন। ইন্টারপ্রেশন করেন না ভাই, আমার বিপদ হয়ে যাবে। ঠিক আছে তো, আবার বিপদে পড়ে জীবনের যাবে সময় মিস সবারই আসে। ইন্টারপ্রেশন করলে। আর ওই সময় যদি আপনি বিরুদ্ধে থাকতেন তাহলে হয়তো আল্লাহ না করুক হয়তো আপনার প্রাণও যেতে পারতো। হ্যাঁ হ্যাঁ, আমি তো একা ভাই, আমি তো এখন একা, বুঝছেন না? তারপর ওরা আমাকে সুন্দর করতেছিল, ওরা কয়েকজন আমার দিকে তাকাচ্ছিল বারবার, ওরা ওদের সাথে আমার ম্যাচ হচ্ছিল না তো, ওরা আমার দিকে তাকাচ্ছিল কয়েকবার। তারপরে আমি কোন দিকে পিছন দিকে আইসা মিরপুর কাজীপাড়ার দিকে আসি। আইসা পিছন দিকে যে মিরপুর সুজা ১১ সুজা যে আপনার আদর্শ স্কুলটা আছে ১০ নম্বরের, আদর্শ স্কুলের সামনে যায়। গিয়া পানির ট্যাঙ্কির মোড়ে যাই। পানির ট্যাঙ্কির মোড়ে গিয়া একটু অবস্থান নেই, কি করা যায়। তা আমরা যে ১০-১২ জন ছিলাম, আমরা একত্রিত হই। তখন আপনার, তখন আমরা বললাম যে কি করব, মানুষ তো নাই। প্রায় ১১:৩০ বাজে গেছে। ১১:৩০ বাজে গেছে, কোনো মানুষ নাই মিরপুর ১০-এ। তাই আমি বললাম যে ভাই সম্ভব না মনে হয় আজকে মিরপুর ১০-এ। আমরা কাউকে দেখতেছি না, মিরপুর ১০ আওয়ামী লীগের অধীনে থাকবে, আমাদের পক্ষে তো সম্ভব না। তা আমাদের সাথে আমাদের এক বন্ধু ছিল আশিক নামে, বাড়ি মাগুরাতে। ও বললো যে বন্ধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, দেখি আমরা আমরা সেভে থাকি, তুই দেখি কি হয়। তারপরে ১২:৪০-এর দিকে দিকে একটা গলিতে কিছু ছেলে মেয়ে, সর্বোচ্চ ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পরে, সর্বোচ্চ বা ক্লাস 9-10 হইতে পারে, ওরা প্রায় ১-১৫০ হবে। তা আমি ওদেরকে বললাম যে তোমরা কি আন্দোলনে আসছো? এরা বলতেছে জি ভাইয়া, জি জি জি। তাই আমি বললাম যে এখানে দাঁড়ায়ও না, সবাই গলির ভিতরে ঢুকো, ওই যে পপুলার যে হসপিটালটা আছে ওই পানির ট্যাঙ্কির মধ্যে সোজা। আমি বললাম এই গলিতে সবাই দাঁড়ায় থাকো। তো সবাইকে দাঁড় করাইলাম, যে আমার ইচ্ছা ছিল যে যদি লিগেরা দৌড়ায় আসে যাতে ওরা এদিকে পালাইতে পারে, অ্যাটলিস্ট ছোট ছোট মানুষ তাদেরকে নিয়ে কি করবো। তখন আসলে প্রায় ১টার কাছাকাছি এই ছোট ছোট মানুষকে দেখে নিয়ে আমি না হ্যাঁ ১২টার কাছাকাছি, সরি ১১টা, হ্যাঁ ১২টার কাছাকাছি তখন সময়। তখন আমি বললাম যে ছোট ছোট মানুষকে দিয়ে নিয়ে আসলে সাহস করা সম্ভব না, এদের দায় বা কে নেবো। ছোট ছোট ছেলে মেয়ে, ওদেরকে নিয়ে আসলে আমি সাহস করতে পারছিলাম না। ১২টা ১৫-র দিকে দেখি আপনার ওই যে পপুলার হসপিটাল মিরপুর ১১ থেকে পল্লবীর পিছন দিক দিয়ে পপুলার হসপিটালের দিক থেকে, মানে একটা মিছিল আসতেছিল। উম মধ্যবয়সী মানুষ এবং ছেলে মেয়ে, প্রায় ৫ থেকে ৬ হাজার হবে, বিশাল। মানে ওদেরকে দেখতেছিলাম এবং ওদেরকে দেখে আমরা উজ্জীবিত হই।
মানে আমি একটা মিনিট বলি ভাই, যেহেতু বলবার সুযোগ থাকে। আমার যেটা মনে হয়েছে আর কি, যে এই আন্দোলন থেকে, আমি একজন রাজনৈতিক কর্মী, তারপরে আমি বলি যেটা আত্মস্বীকৃতি, যেটা নিজের মনোলগ বলে ইংলিশের ভাষায়, যে মানুষ সত্যটা তাকে বলতেই হবে না, সেটা তাকে পীড়া দিবে। আমার কাছে মনে হয় যে এই আন্দোলনে কোনো রাজনৈতিক দলের দাবি করার কোনো সুযোগ নাই। হোক এটা জামাত, হোক বিএনপি বা অন্য কোনো দল, মানে রাজনৈতিক দলের দাবি করার ন্যূনতম কোনো সুযোগ নাই। তাদের অংশগ্রহণ ছিল কি আন্দোলনের সাধারণ, আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষের সর্বোচ্চ স্যাক্রিফাইস এবং সহযোগিতা ছিল এই আন্দোলনের মাঠের হিসেবে। মানে আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের 93% সাধারণ মানুষ ছিল। আর বাকিটা আমি রাজনৈতিক বক্তব্য বলবো এটাই, কারণ আমরা দেখেছি তো, আমাদের হাতের দ্বারা সেটা দেখেছি। এই জন্য এই আন্দোলন জনতার আন্দোলন, কোন রাজনৈতিক যদি ক্লেম করে সেটা আমার কাছে মনে হবে যে একদম ভণ্ডামি। হোক এটা জামাত করুক বা বিএনপি করুক বা অন্য কোনো রাজনৈতিক দল করুক, এই যে মাঠের যুদ্ধ হিসেবে সেটা আমরা বলি। এক, তখন ওই যে মানুষগুলো আসতেছিল, তাদের কিন্তু রাজনৈতিক কোনো পরিচয় নাই। আমি সাক্ষী, যেটা আমি বলতেছি মিরপুর দোষে, যদি কেউ অন দা রেকর্ড কোনো বাংলাদেশের কোনো মানুষ চ্যালেঞ্জ করতে আসুক, সে আমার সাথে চ্যালেঞ্জে পরাজিত হবে এবং সে আমাকে চ্যালেঞ্জ করতে পারবে না। বাংলাদেশের কোনো এজেন্সিও পারবে না, বাংলাদেশের কোনো মানুষও পারবে না। এটা অন দা রেকর্ড আপনাকে আমি বলতেছি, যে মিরপুরের দোষের যেটা 4 তারিখ কিন্তু আন্দোলনের আমরিক বাংলাদেশে থাকবে কিনা থাকবে না সেটা নির্ধারণ হয়েছিল মিরপুর 10-এ। এবং যখন আপনার 12টা 10-15 বাজে, তখন একটা বিশাল মিছিল আছে, মধ্যবয়সী নারী পুরুষ, তখন আমরা সাহস পাই এবং আমি খোঁজখবর নিয়ে দেখি আমাদের এইদিকে এই পরিমাণ মানুষ। এবং কাজীপাড়া রোডে, মিরপুর 10-এর যে কাজীপাড়া রোডটা আছে, কাজীপাড়ার থেকে শেওড়াপাড়া পর্যন্ত এইদিকে সেম সম পরিমাণ মানুষ আছে। তো না, আমার এক বন্ধু ছিল আশিক নামে, তার সাথে আমি যোগাযোগ করি এবং কি করা যাবে। এবং সেম 4 থেকে 5 হাজার মানুষ আবার আপনি ওই যে সুজা যে রাস্তাটা আপনি দেখবেন মিরপুর 10-এ, সুজার এটা উত্তর দিকে গেছে, যে ইসলামী ব্যাংক হসপিটাল হয়ে পল্লবী হয়ে একেবারে ডাইরেক্ট যে সুজা গেছে দিয়াবাড়ির দিকে, ওই রাস্তার দিকে 3-4 হাজার মানুষ ছিল। আর শুধু একটা রাস্তায় আমলিক ছিল, মিরপুর থেকে 2 নম্বরের দিকে স্টেডিয়ামের যে রাস্তাটা, ওই দিকে আওয়ামী লীগ এবং পুলিশ ছিল, আর বাকি 3 দিকে মানুষ ছিল। তখন আমরা পরিকল্পনা করলাম যে এখন আমরা হামলা করব। তখন 1টা বাজে, আজান পড়ে গেছে। ঢাকায় কিন্তু আজান পড়ে যায় 12টা 45-এ। তখন আজান পড়ে গেছে 1টার আগে। তখন আমরা বললাম যে 12টা হয়ে গেছে, একটু নামাজটা বিদায় হোক, নেওয়া যাবে এমন। নামাজটা হলে আমরা করবো। ভাই কিছু অনেক বলছেন সময় নাকি? হয়ে গেছে তো, হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে তো, একটু বিদায় নেওয়া দরকার। শেষ করে সংক্ষিপ্ত করে শেষ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, তাহলে আমি 2 মিনিটে শেষ করে দিই। হ্যাঁ ভাই, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। মহেন্দ্র তাহলে কোনটা যে যখন আমি অনুভূতি জহর ছিল নামাজ সেটা পড়লাম, শুনতে চাইবো আর কি। সে যে মহেন্দ্র কোনের যে হ্যাঁ অনুভূতিটা হ্যাঁ ছিল আমি সেটা একটু শুনতে শেষ চাই। করেছি। যখন সেটাই ভাই, সেটা বলতেছি। আহ, আমি জহর নামাজ পড়ি ওই যে ট্যাঙ্কি মসজিদে। 4 তারিখে জহর নামাজ পড়ে ইমাম সাহেবকে আমি আকুতি মিনতি বলি যে ইমাম সাহেব, আপনারা তো সমাজের অংশ, সমাজের সবচেয়ে বড় দায়ী আপনারা, আপনি মাইকে একটু বলেন যে সবাইকে নামে আসতে রাস্তায়, নাহলে আমাকে একটু সুযোগ দেন। তুমি রাজি হচ্ছিলেন না। তা উনি এক পর্যায়ে বলেন যে ভাই আমি বলতে পারবো না, আপনি বলেন। তখন আমি মিরপুর মাইকে, পানির ট্যাঙ্কি যে মসজিদের মাইকে একটা ঘোষণা দিলাম যে ছাত্র জনতা আপনারা সবাই নেমে আসছে, বাংলাদেশের সমস্ত মানুষ নেমে আসছে এবং এই মাঠ আমাদের দখলে, আপনারা সবাই নেমে আসে। আমি এই ঘোষণাটা দিলাম, আশেপাশের থেকে মানুষ, এত পরিমাণ মানুষ আসলো ভয়াবহ, বলার মতো না। তারপরে আমরা 3 দিক থেকে আমরা আক্রমণ করি, ওরা আমাদের আক্রমণে ওরা চলে যায়। কিন্তু ওদের হাতে এত পরিমাণ অস্ত্র ছিল যে সেখানে আওয়ামী লীগের 1 থেকে 1.5 হাজার মানুষ ছিল, প্রত্যেকটা মানুষের হাতে একটা একটা বন্দুক ছিল, প্রত্যেকটা মানুষের হাতে। এবং তারা এতটাই আনস্কিল ছিল, ওরা গুলি পর্যন্ত করতে পারতেছিল না। ওরা গুলি করতো, ওরা সামনে পড়ে যেত, গুলিটা উপর দিয়ে যেত, কিন্তু তাদের মানে স্কিল ছিল না। তো তারা এত এলোপাতাড়ি গুলি করতো, মানুষগুলো এত বেশি হতাহত হয়েছিল যে মানে বর্ণনাহিত। যাই হোক, সর্বশেষ আমরা 4 বার দখল করি মিরপুর 10, আবার 4 বার আমাদের থেকে তারা ব্যাক করে দেয় এবং সর্বশেষ 5ম বারে আমরা সেটা ব্যাক দখল করতে পারি। এবং দখল করার পর সেনাবাহিনী চতুর্দিক থেকে চলে আসে এবং আমাদেরকে সহযোগিতা করে আমরা মিরপুরের স্থায়িত্ব লাভ করতে পারি। এবং রাত 9টা পর্যন্ত আমরা সেখানে ছিলাম। যাই হোক, সংক্ষেপে বলে ফেলতেছি। এবং 5 তারিখ 4 তারিখ যখন আমি ঘুমাই বাসায় গিয়া, তো নিউজ গুলা দেখতেছিলাম যে নিউজ কি বলতেছে। প্রত্যেকটা নিউজে দেখতেছিলাম যে আগামীকাল লকডাউন খুব কড়াকড়ি হবে, মানে কারফিউ, আগামীকালকে কারফিউ সবচেয়ে বেশি কড়াকড়ি হবে, সবচেয়ে বেশি হবে, বেশি হবে। তখন আসলে ভয় পেয়ে গেলাম যে কি হবে, আগামীকাল কি হতে যাচ্ছে এসে। তখন মানে সত্যি ভয় পেয়ে গেছি। তখন মিরপুর
10-এ আল হেলাল হসপিটালে আমি থাকি রাতে দিন। আল হেলাল হসপিটালে আমি রাতে থাকি আমার এক বন্ধুর বাসায় পাশে এখানে। তো সারা রাত অবজারভেশন করি যে কি হয় কি না। রাতে দেখতাম মেট্রো গুলা রাতে চলতেছে। রাতে ১টা ২টার পরে মেট্রো চলতেছে। তখন তো মানুষ নাই। কি হইতেছে? ওদের লোক এবং নিচ দিয়া অ্যাম্বুলেন্স গুলা যাচ্ছিল। আর পুলিশের গাড়িগুলা যাচ্ছিল। এবং ৫ তারিখ সকাল ৯টায় আমি রাস্তায় নামি। রাস্তায় নেমে আল হেলাল হসপিটালের সামনে যখন রাস্তায় পা দিই, তখন আমি সত্যি, সত্যি ভয় পেয়ে গেছি। যে এত নীরব রাস্তা, এত নীরব যে পিঁপড়া পর্যন্ত রাস্তা নেই। তখন আমি বললাম মনে হয় সম্ভব না আজকে। ৫ তারিখে। লাইকি ৫ তারিখের চিন্তা সকাল ৯টায়। বললাম আল্লাহ সম্ভব না মনে হয়। তখন তো নেট নাই, যোগাযোগ করার কোনো ওয়ে নাই, কোনো সম্ভব নাই। কি করব কি না, কি না? তখন আমরা যারা এখানে ছিলাম, আমরা সিদ্ধান্ত নিলাম যে কি করতে পারি? আমাদের পক্ষে কিছু করা সম্ভব কিনা? প্রায় আমরা ৯০ জনের মতো আমাদের একটা কোচিং সেন্টার ছিল। কোচিং গল্লি এখানে আছে মিরপুর ১০ এ। আমরা কোচিং এ একত্রিত হই। একটা রুমে সবাই একত্রিত হই। তো বললাম যে কি করা সম্ভব ৫ তারিখে? তো আমরা বললাম যে আমরা সবাই ভাগ, ভাগ হয়ে যাবো। আমরা মিরপুর ২ নম্বরের দিকে যাবো না। ২ নম্বর দিকে হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ। এদিকে যাওয়া সম্ভব না। আমরা একটা দল পানির ট্যাংকি মোড় দিয়ে যাবো এদিকে ১৪ নম্বর পর্যন্ত। আরেকটা দল আমরা ১১ থেকে ১১ এদিকে ১০ থেকে আমরা কাজীপাড়ার দিকে শেওড়াপাড়ার দিকে আসবো। আর একটা অংশ ১০ থেকে আমরা ১১-১২ দিকে যাবো পল্লবীর দিকে যাবো। এবং আমাদের কাজ হবে আমরা আগাবো যেখানে গলি থাকবে। যে জায়গা দিয়ে ২ দিকে গলি থাকবে, গলির সামনে গিয়ে আমরা স্লোগান দিব। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবো বা আমরা বিপ্লবী জনতা বলবো। বইলে আমরা কি করবো? তখন মানুষ সাহস পাবে। মানুষ সাহস পাবে, মানুষ নামবে না, নামবে না। সেম টু ওয়ে রাহমাত ফ্রম দা আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে কি রহমত আসলো। তখন আমার পক্ষে ছিল কাজীপাড়া। তখন আমি কাজীপাড়ার থেকে আসি। আইসা সামনে আইসা আপনার কাজীপাড়া মেট্রোর সামনে আইসা তখন গলি আছে ২ দিকে দেখবেন, ২ দিক দিয়ে। তখন গলির সামনে আইসা তখন নারায়ে তাকবীর বললাম এবং স্লোগান দিলাম যে যদি পুলিশ আসে বা তারা যদি কেউ আসে যাতে আমরা সেভ হইতে পারি। তখন আমরা এভাবে দিলাম। তখন দেখি ০.৫ ঘন্টার ভিতরে মানুষ সবাই নামে আসছে। একেকটা বাসা থেকে ৫ থেকে ৭০০ মানুষ নেমে আসছে। যাই হোক এটা সূচনা ছিল আমাদের ৫ তারিখে। তখন আ ১১টা ১১:৩০ দিকে আমরা শুরু করি। ১২টার দিকে আমাদের রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায় এবং ১২:৩০টার দিকে আমি ১০ নাম্বার ওভারব্রিজে উঠি। উঠে চারদিকে আমি দেখার মতো আমার কোন শক্তি নাই। এদিকে একেবারে কাজীপাড়া, শেওড়াপাড়া ওই আগাগা পর্যন্ত মানুষ। এদিকে একেবারে ওই ১০ নাম্বার থেকে একদম হইয়া বছিলা পর্যন্ত মানুষ। এদিকে পল্লবী হইয়া যে ক্যান্টনমেন্ট পর্যন্ত মানুষ ছিল। যাই হোক পরে ১২:৩০টার সময় একটা দল আমরা মিরপুর থেকে আমরা গণভবনের দিকে আমরা যাত্রা করি এবং লাস্টে ১টার দিকে যে দলটা ছিল সে দলের মধ্যে আমি ছিলাম এবং আমরা সে দল প্রায় মিনিমাম আমরা ১.৫ থেকে ২ লক্ষ মানুষ হবে। আমরা যাত্রা করি এবং সর্বশেষ যে চিত্রটা ছিল যে মিরপুর ১০ এবং শাহবাগ একাকার হয়ে গেছিল আরকি। রাস্তা একদম ফাঁকা ছিল না। মানুষে একাকার হয়ে গেছিল। একেবারে আগারগাঁও থেকে শুরু কইরা একেবারে ওই যে সংসদ ভবনের রাস্তা পর্যন্ত এইদিকে সবটাই একাকার হয়ে গেছিল। এবং যেটা হয় তো আমরা যখন সবগুলা নিয়ে আমরা আসি, এ সংসদ ভবনের সামনে আসি, খামারবাড়ির মোড়ে আসি। খামারবাড়ির মোড়ে আইসা শাহবাগ আর যাওয়ার মতো পরিস্থিতি ছিল না বা যাইতে মন চাচ্ছিল না। যেহেতু আমরা সংসদ ভবনের সামনে আছি, গণভবনের সামনে আছি, আমরা এদিকে যাচ্ছিলাম না। আমাদের যে গ্রুপটা ছিল আমরা খামারবাড়িতে আমরা অবস্থান করি। আমরা শাহবাগে যাই না। শাহবাগের লোকজন এদিকে আসতেছিল। আমরা শাহবাগ গিয়ে কি করব? আমরা ওই খামারবাড়িতে অবস্থান করি। এবং তখনে আসলে হয়ে যায় যে শেখ হাসিনা পালায় গেছে। তখন আমরা সিওর না, সিওর না। কিন্তু ২টার পরবর্তী সময়ে আমরা সিওর হইলাম। যমুনা টিভি যখন দিল তখন আমরা সিওর হয়ে গেছি। তারপরেও যে সেনাবাহিনী আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। যমুনা টিভি দেওয়ার ১০ থেকে ১৫ মিনিট পরে সেনাবাহিনী আমাদেরকে লকআপ খুলে দিল। যে ঢুকেন। তখন মূলত আমরা ঢুকে যাই আরকি। ঢুকে মানে তখন তার মানে তখন তো কি বলবো? মানে সেন্স নাই তো। মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি যে সংসদে চলে যাচ্ছি। তখন মূলত আমরা সবাই চলে যাই এবং সংসদে গিয়ে আমি যখন যাই আমাদের গ্রুপটা ১ম এ আমরা যাই। তখন আসলে সংসদের যে উপরতলায় আমরা যাই। ব্যারিকেডটা যে লোহার যে গেটটা এটা তো ভাঙ্গা আমাদের পক্ষে সম্ভব না। তখন নিচতলায় আসি। নিচতলায় আইসা আবার দেখি ভাঙ্গা সম্ভব না। তো নিচতলার দরজার পাশে একটা দরজা ছিল কাঁচের দরজা। দরজার একটা অংশ। তখন আমরা জানতাম না। কাছের দরজা ছিল আমরা কয়েকজন এই দরজা ভাঙা সম্ভব ভাই। তখন আমরা অনেকে লাথি দেই, কিছু পাই না। তখন ওই লাথি-মাথি দিয়ে মোটামুটি ২-১ মিনিট পর দরজাটা ভেঙে যায়। তখন মানুষজন আমরা ওই সিপাই-সাপাইতে মানে খুব মানে একটা সমস্যা করে যাতে আহত না হই, মোটামুটি আমরা ঢুকি। ঢুকার পরে আরকি তারপরে ১০-১৫ মিনিট পরে মানুষজন বিশাল মানুষজন সবাই আসে। সবাই ধাক্কা-ধুক্কা মাইরা লোহার গেট সবার মানুষ ভেঙে দেয়। ভেঙে দেওয়া মানুষ ঢুকে আরকি।
তারপর ঢোকা, মানে সারাদিনের যে ক্লান্ত, মানে বসেছিলাম আর কি, ঢুকিয়া ঢোকা তো একটা বিষয় আছে, একটা মানে আবেগের জায়গা, অনুভূতির জায়গা আছে। তারপর শরীর এত বেশি ক্লান্ত ছিল যে এখান থেকে উঠে দাঁড়াতে পারছিলাম না, যে আমি তো আসবো। প্রায় আড়াইটার পরে ঢুকি, 2:45-এর দিকে আমরা ঢুকি সংসদ ভবনে। একেবারে মাগরিবের পরে আমি বের হই, মানে শরীরটা এত বেশি ক্লান্ত ছিল যে বের হওয়ার মতো শক্তি ছিল না। মাগরিবের পরে বের হই, বের হইয়া আসলে এইদিকে গণভবনে একটু যাই, বেশি সময় দেওয়ার সুযোগ হয় না। কিন্তু দেখতেছিলাম লোকজন লুটপাট করতেছিল, এই সেই, মানে তাদেরকে যেটুকু বোঝানো সম্ভব, মানে বুঝিয়ে টুঝিয়ে ভাই রাখেন, এই সেই অনেক কিছু। মানে তো যারা বোঝে না তাদেরকে জোর প্রয়োগ করে মানে জিনিসপত্র আটকানোর চেষ্টা করছি। তারপর এই আরকি, মানে তারপরে ইতিমধ্যে চুনাইঘাট থেকে কিছু লোক যায়, এই যে আমাদের নাসির ভাইয়েরা, তারপরে তুফাজ্জল, বশির, মুস্তাফিজ এবং সুলতান, ওরা যায়, তো ওদের সাথে যোগাযোগ হয়। তো পরবর্তীতে ওরা যখন আসে তখন ছিল রাত 8টা অতিক্রম হয়ে যায়। তারপরে ওদের শত ইচ্ছা থাকার পরেও তারা সংসদে ঢুকতে পারে নাই। তো সেনাবাহিনী আসলে নিয়ন্ত্রণে নিয়ে গেছে, সেনাবাহিনী ঢুকতে দেয় নাই আমাদের কাউকে পরবর্তীতে। তাদেরকে রাতে বাসায় আসে, মানে ধানমন্ডি একটা বাসায় অবস্থান করে রাতের বেলা। এই আরকি ছিল। সারারাত তো আতঙ্ক বিরাজ ছিল যে র চলে আসছে কিনা, আবার প্রতিবিপ্লব হচ্ছে কিনা, সেনাবাহিনীতে কু হচ্ছে কিনা। অজানা একটা অস্থির অবস্থা সারারাত যায় 5 তারিখে, মানে ঘুমহীন অবস্থায়। তো 6 তারিখে রেস্ট নেওয়ার পরে 6 তারিখে ওরা বাড়িতে যায়। আর আমি একটু ক্যাম্পাসে যাই আরকি। তখন হইছে 5 তারিখে যেটা হয়, আমরা ঢাকা নিয়ন্ত্রণে গেল। ওই যে রামপুরা যাত্রাবাড়ি অঞ্চলটা প্রচন্ড সহিংসতা ছিল, এবং ঢাকার বাহির যে বাইফেল, আশুলিয়া বাইফেল, সে জায়গায় অবস্থা ছিল ভয়াবহ, এবং সে অবস্থা ছিল মানে বর্ণনাতীত। তো সেই জায়গাতে আমাদের 5 তারিখ অভিমুখ করেছিল আমাদের ক্যাম্পাসে একটা দল, আমাদের কিছু ছোট ভাই। ওরা আসলে ঢাকাতে 5 তারিখে ঢুকতে পারে নাই। আমাদের একজন আবির, আহনাফ আবির, ত্রিপুরা ডিপার্টমেন্টের ছিল। সে 5 তারিখে পুলিশের গুলিতে বাইফেলে শহীদ হয়। তারা ঢাকায় প্রবেশ করতে তারা শহীদ হয় আরকি। তখন যখন 5 তারিখ যখন শুনতে পেলাম যে আবার শহীদ হইছে, তো সকালবেলা ক্যাম্পাসে যাই, গিয়া আবির জানাজা নামাজ পড়ি আরকি। মানে এই ছিল আরকি ভাই আসলে যে অনুভূতি। আর মানে কিছু অনুভূতি আসলে বোঝানোর মতো না আরকি। 5 তারিখে বিশেষ করে যখন আমরা সংসদে ঢুকি, তখন আসলে যে ফিলিংসটা ছিল যে আল্লাহ, এটাও কি সম্ভব ছিল? মানে শেখ হাসিনা নাই, এটাও বিশ্বাস করতে হবে আমাদের। এবং আমরা এই জায়গায় আসবো, এটাও মানে আসলে অ্যাকচুয়ালি আল্লাহর প্রতি, আল্লাহ যে রহমান, আল্লাহ যে কি করতে পারে, মানে আল্লাহর পরিকল্পনা যে কি হয়, মানে ওইটা আরকি। মানে ১ম এ যখন সেনাবাহিনী আমাদেরকে ঢুকতে দেয়, তখন আমি ঢুকে ১ম এ একটা সেজদা দেই খামার বাড়ি গেটে। সেনাবাহিনীর যে ব্যারিকেডটা ছিল সেটা ফাঁড়ি আমি একটা রাস্তাকে সেজদা দিয়ে বললাম, আল্লাহ, কি ছিল যদি সরকার ব্যর্থ না হইতো, তো আমাদের আমাদের নামে অলরেডি মামলা হয়েছে। আমাদের তো আর ঢাকায় পড়াশোনা করা কোনোভাবে সম্ভব ছিল না, এবং নিজেকে আত্মপরিচয়হীন হইয়া সবকিছু ছেড়ে দিয়া রংপুর গিয়ে হামলা দিতে হইতো। অলরেডি সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি হয় ঢাকা ছেড়ে উত্তরবঙ্গে চলে যাব, সেখানে গিয়ে কি করবো ভাই, কাজ টাজ করতে হবে, জীবন রক্ষা করতে হবে, এছাড়া সম্ভব না কিছু করা। মানে সেটাই ছিল। আল্লাহ বললাম যে সবকিছু পরিকল্পনার মালিক তুমি আল্লাহ, যে আসলে আমার হৃদয়ের যে চিত্তে কায় মনে বাক্যে যে শুকরিয়া, সেটাকে প্রকাশ করার মতো ভাষা ছিল না সেদিন আল্লাহর কাছে। চুনারুঘাট থেকে যারা আসছিল আর কি ঢাকায়, তাদের সাথে মানে আমার কমিউনিকেশন ছিল শুরু থেকে, এবং তাদেরকে ঢাকায় আসার জন্য অনেক উদ্বুদ্ধ করছি আমি। এরা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হইছে। আমি বলছি যে কোনো মূল্যে আপনারা আসেন ঢাকায়। পরে যখন হ্যাঁ, বলছে, বিজয় ওরা হয়ে গেছে, বলছে। ওরা সকাল থেকে চেষ্টা এরপরেও করছিল, ওরা গাড়ি-টাড়ি পাচ্ছিল না, অনেক কিছু। এবং আর এতটা আমি ক্লান্ত ছিলাম, ওই শাহবাগ গিয়ে আমি বসে পড়ি একটা ভ্যানের উপরে। শাহবাগ গিয়ে আমার ওখানে গিয়ে বুঝতে পারি যে এখন আর আমাদের কোনো করার মতো আর কিছুই নেই। যা হবার হয়ে গেছে। এখন বাসায় মানে যারা বেশি ক্লান্ত বাসায় গিয়ে ঘুমিয়ে থাকাই সবথেকে নিরাপদ। আর যদি কোনো কিছু হাসিনার ব্যবহৃত কোনো কিছু নেওয়ার ইচ্ছা থাকে, তাইলে সে সংসদ ভবনে কিংবা গণভবনে যাইতে পারে। তা আমার আর কোনো কিছু নেওয়ার ইচ্ছা নাই। এজন্য শাহবাগ থেকে আমি ফিরে আসি। অনেকেই যায় এবং বিভিন্ন কিছু নিয়ে আসে। তো যারা ওখানে বসা অবস্থায় যারা বিভিন্ন জিনিস নিয়ে আসছে, তাদের সাথে একটু ফটো সেশন করি খুশিতে আনন্দে। তারপর বাসায় মিষ্টি কিনে নিয়ে আমি বাসায় চলে আসি, এবং আওয়ামী লীগের আমার আত্মীয় আছে ঢাকায়, এবং সেই আত্মীয়র বাসায় মিষ্টি পাঠাই। ওইদিন হাসিনা দেশ থেকে পালাইছে সেজন্য খুশির অতিশয্যে আরকি। আর আচ্ছা, বিশেষ আচ্ছা। করে ইসলামিক দলগুলোর মধ্যে খেলাফত মজলিসের আ সিনিয়র নায়েবে আমির মুফতি মাওলানা আহমদ আলী কাসেমী সাহেব, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এই যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হোসেন মিয়াজি, উনারা আমাদেরকে সেদিন মিষ্টি খাওয়ায় 5 তারিখে। এই শাহবাগ থেকে ফেরার সময় আরকি।
এবং যাত্রাবাড়িতে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে রাত্রে 2টায় 5 তারিখ রাত হাসিনা তো বাগছে দিনের বেলা 2টায়, আর রাত্রে 2টায় যাত্রাবাড়িতে গোলাগুলি হয়েছে। এবং হ্যাঁ, হ্যাঁ। আমি ফেসবুকে দেখি পরবর্তীতে মানে প্রথমে এখানে আওয়াজ পাই এবং ফেসবুকে নিশ্চিত হই যে না সত্যি সত্যি গোলাগুলি চলতেছে যাত্রাবাড়িতে, এবং আগুনের ধোঁয়া দীর্ঘ সময় ছিল। এবং এই যুদ্ধে আমি তো অংশগ্রহণ করছি এবং আমার ছেলেও এই যুদ্ধের পুরোটা সময় জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত সে ছিল। এমনকি 5 তারিখে সে নিজেও মাঠে ছিল, মানে বিজয় মিছিলে আনন্দে আমার স্ত্রী এবং পুত্র নিজেরাও মাঠে নামছে। এটা আমার বড় একটা সৌভাগ্যের। সে বড় হয়ে বলতে পারবে যে 1 বছর বয়সে এই দেশ থেকে হাসিনা পালাইছে। আমার মায়ের সঙ্গে এবং আমার বাবা মাঠে ছিল, আমিও ছিলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ অনেক কথা আচ্ছা, হইলো। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমি বের করছি, আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাকে দেওয়ার জন্য। অত্যন্ত জি, আপনাকেও ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম এবং আপনাদের স্মৃতিচারণ গুলো অনেক ভালো লাগছিল। আশা করি অন্য সময় অন্য কোনো বিষয় আপনাদের সাথে আবার বসার সুযোগ হবে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।